আসসালামু আলাইকুম। সাউন্ডটা কি ঠিক আছে? দেখেন তো সবাই। সাউন্ড শোনা যায়? দেখেন তো, একটু কমেন্টস করেন ঠিক আছে কিনা। জি স্যার, শোনা যায়। ঠিক আছে, লিখেন। লেকচার কত আজকে? 18, তাই না? নিউ ক্লাসিক্যাল এস। নিউ ক্লাসিক্যাল কাউন্ট হয় কত থেকে কত? 1660 থেকে 1700। রোমান্টিক এক পর্যন্ত 1798। ঠিক আছে, এখান থেকে আমরা কয়েকজন পড়বো, জাস্ট লিখতে থাকেন, দেখা যাক কতটুকু হয়। প্রথমে লিখেন জন মিল্টন। জন মিল্টনকে কি বলা হয়? ফাদার অফ মহাকাব্যের কবি, এপিক পোয়েটস। আসলে আমরা জানি যে বাংলা সাহিত্যে মহাকাব্যের কবি কে? বাংলা সাহিত্যে কাকে বলা হয় বাংলা সাহিত্যে মহাকাব্যের কবি? মাইকেল মধুসূদন দত্ত। না, হেমচন্দ্র। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর ইংলিশ সাহিত্যে মহাকাব্যের কবি হলো মিল্টন, জন মিল্টন। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড যে লিখছে। ঠিক আছে কিনা? এখন অনেকেই বলে জন মিল্টন অন্ধ ছিল। উনি অন্ধ ছিল না, উনি অন্ধ হয়। 8 বছর বয়স থেকে চোখে দেখা কম শুরু করে, পর এক পর্যায়ে উনি অন্ধ হয়ে যায়। যাই হোক, আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে ইংরেজিতে একটা টার্ম আছে, বাংলায় বলে অমিত্রাক্ষর ছন্দ, মানে যেখানে ছন্দের কোনো মিল নাই। ইংলিশে কি বলে? ব্ল্যাঙ্ক ভার্স। সর্বপ্রথম ব্ল্যাঙ্ক ভার্স কবি নাটকে কে ব্যবহার করে? সর্বপ্রথম কে ব্যবহার করে? ক্রিস্টোফার মার্লো। আর কবিতায় সর্বপ্রথম ব্ল্যাঙ্ক ভার্স কে ব্যবহার করে? জন মিল্টন। লিখেন, তিনি সর্বপ্রথম কবিতায় ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করেন, বা অমিত্রাক্ষর ছন্দ। তিনি সর্বপ্রথম কবিতায় ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করেন। তিনি সর্বপ্রথম কবিতায় ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করেন। ঠিক আছে। হুম। তাহলে উনি অন্ধ ছিল না, উনি অন্ধ হয়, লম্বা কাহিনী আছে। যাই হোক, ওনার দুটো বিখ্যাত এপিক আছে, মহাকাব্য। বাংলায় বলে মহাকাব্য, ইংলিশে বলে এপিক। এপিক হলো লং ন্যারেটিভ পোয়েমস, দীর্ঘ বর্ণনামূলক কবিতা। আমি বলছিলাম একবার, ছোট ছোট কবিতাকে বলা হয় পোয়েম, আর কবিতা যদি একটু সাইজে বড় হয়, এপিক, মহাকাব্য। ঠিক আছে। আর কেউ মারা গেলে, কারো স্মৃতির উদ্দেশ্যে কোনো কবিতা রচিত হলে তাকে বলে এলিজি। এগুলো বলা হয়েছিল বেশ কয়েকবার। এগুলো মহাকাব্য। প্রথমটা হলো প্যারাডাইস লস্ট। ওই আদম হাওয়া কিভাবে স্বর্গ থেকে বিতাড়িত হয় সেই কাহিনী নিয়ে। প্যারাডাইস লস্ট। শয়তান একটা ডায়লগ ছিল, বেটার টু রিজাইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা ভালো। মানে যেখানে কোনো স্বাধীনতা নাই, সেখানে না থাকাই ভালো। প্যারাডাইস লস্ট। তো অনেক ইউনিভার্স। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ক্লাসটা কি এখনই শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখনই। আচ্ছা স্যার। প্যারাডাইস লস্টের পাশে লিখবেন, প্রথমে 10 খণ্ডে প্রকাশিত হয়, পরবর্তীতে 12 খণ্ডে প্রকাশিত হয়। প্রথমে 10 খণ্ডে প্রকাশিত হয়, পরবর্তীতে 12 খণ্ডে প্রকাশিত হয়। প্রথমে 10 খণ্ডে প্রকাশিত হয়, পরবর্তীতে 12 খণ্ডে প্রকাশিত হয়। ঠিক আছে। এখানে আরেকটা কোটেশন, ডেট ইজ দ্য গোল্ডেন কি দ্যাট ওপেন্স দ্য প্লেস অফ ইটার্নিটি। মৃত্যু হলো স্বর্ণালী চাবি, যেখানে মানুষ আম, অমরত্বের পথে যাত্রা করে। কারণ মানুষ মারা গেলে অমর হয়। চাইল্ডহুড শোজ দ্য ডে অ্যাজ মর্নিং, চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে, বিখ্যাত কোটেশন ছিল। 2 নম্বরে লিখেন প্যারাডাইস রিগেইনড, স্বর্গ পুনরুদ্ধার।
প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রেক। তাহলে আমি আবার বলি, মিল্টন কি অন্ধ ছিল না উনি অন্ধ হয়? স্যার অন্ধ হয়। অন্ধ হয়। ঠিক আছে, মানে 8 বছর বয়স থেকে চোখের, তখন তার প্রযুক্তি এত ভালো ছিল না। ঠিক আছে, এখন শোনেন, জন মিল্টনের দুইটা বিখ্যাত কি দেশ, ওনার জীবনের প্রথম কবিতা লিখেন, ফার্স্ট পোয়েম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা কি ফার্স্ট লাইট? হ্যাঁ হ্যাঁ, প্রথম, আগের প্রথম লাইট। ওকে স্যার। প্রথম প্রথম কোন? অন দ্য মর্নিং অফ, যিশু খ্রিস্টের আগমন নিয়ে রচিত, অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট। ক্রাইস্ট মানে জেসাস ক্রাইস্ট। অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট নেটিভিটি, এটা ওনার জীবনের প্রথম কবিতা। অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট আসসালামু নেটিভিটি। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা একের প্রথম থেকে শুরু, ঠিক আছে, প্রথম পেজ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট নেটিভিটি, এটা হলো যিশু খ্রিস্টের আগমন নিয়ে রচিত। যিশু খ্রিস্ট পৃথিবীতে কিভাবে আগমন করে, এক রবিবার সকালে আসে। এখন ওনার, আমি বলছিলাম একটু আগে যে এলিজি মানে কি, এলিজি শোকগাথা। ওর মৃত্যুতে দীর্ঘ যে কবিতা লেখা হয়। হ্যাঁ, মানে কেউ যদি মারা যায়, কারোর স্মৃতির উদ্দেশ্যে যদি কোনো কবিতা রচিত হয়, তাকে বলে এলিজি। শোকগাথা বলে বাংলায়, লিখেন এলিজি। প্রথম এলিজির নাম কি ছিল? লাইসি দাস। লাইসি দাস কার স্মৃতির উদ্দেশ্যে রচিত? টু, তার বন্ধুর নাম কি ছিল? এডওয়ার্ড কিং। পাশে লিখবেন, এডওয়ার্ড কিং এর স্মৃতির উদ্দেশ্যে রচিত। হাউ ফ্রাজাইল আওয়ার লাইফ ইজ, মানুষের জীবন কতই না ভঙ্গুর, এই আছে এই নাই, ঠিক না? মানুষের জীবনে একমাত্র নিশ্চিত ভবিষ্যৎ কি? মৃত্যু। আর সব অনিশ্চিত। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটাই আমাদের প্রথম পেজ, ঠিক আছে। তাহলে আমার প্রথম এলিজি হলো লাইসি দাস। যদি প্রশ্ন থাকে লাইসি দাস কার স্মৃতির উদ্দেশ্যে রচিত, কি লিখবেন? এডওয়ার্ড এডওয়ার্ড কি? এডওয়ার্ড কিং। উদ্দেশ্যে রচিত। এডওয়ার্ড কিং এর স্মৃতির উদ্দেশ্যে রচিত। 2 নাম্বার, স্যার প্যারাডাইস 10-12 এগুলো থেকে। প্যারাডাইস, 10-12। এটা হলো প্যারাডাইস লস্ট, প্রথম 10 খণ্ডে প্রকাশিত হয়, পরবর্তীতে 12 খণ্ডে। ওকে স্যার। প্রথম 10 খণ্ডে, পরবর্তীতে 12 খণ্ডে। সেকেন্ড এলিজির নাম লিখেন, নাম শুনে বুঝতে পারবেন। সং অন শেক্সপিয়ার। এটা বলেন, এটা কার স্মৃতির উদ্দেশ্যে রচিত? শেক্সপিয়ারের। শেক্সপিয়ার। শেক্সপিয়ারের উদ্দেশ্যে। এটা উইলিয়াম শেক্সপিয়ারের স্মৃতির উদ্দেশ্যে রচিত। সং অন শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার স্মৃতির উদ্দেশ্যে রচিত। ডান। তাহলে আবার বলেন, এই লাইসি দাস সং অন শেক্সপিয়ার কি কবিতা, গল্প, নাটক না এলিজি? এলিজি। ইলিজিস। এগুলো কিন্তু আলাদা আলাদা মনে রাখতে হবে। ঠিক আছে, প্রেক্ষাপট আলাদা আলাদা, যেন কোনটার সাথে যেন কোনটা মিশে না যায়। তাহলে প্যারাডাইস লস্ট পরবর্তীতে কয় খণ্ডে প্রকাশিত হয়? প্রথমে 2, পরবর্তীতে 12। প্রথমে 10। প্রথমে প্রথমে 10, 10 খণ্ডে পরবর্তী পরে 12। 12 খণ্ডে। 12 খণ্ডে। গুড। অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট নেটিভিটি, যিশু খ্রিস্টের আগমন নিয়ে রচিত। যাই হোক, পরেরটা লিখেন। স্যার এই যে প্যারাডাইস লস্ট নিয়ে একটা তথ্য আছে যে জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু ম্যান, না ম্যান জাস্ট টু টু জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান, ঠিক আছে, বইয়ে যেটা দেওয়া আছে ওটা ঠিক আছে। গড টু ম্যান। আর ঠিক লেখা আছে। ঠিক শেষ আছে, হয় ওটা নাই, বইয়ে একটু যাওয়াটা বাকি ওটা ঠিক আছে। আছে। পরে লিখেন, জন মিল্টনের দুইটা বিখ্যাত কাব্যনাট্য আছে, ড্রামাটিক পোয়েম বা পোয়েটিক ড্রামা। কাব্যনাট্য, ড্রামাটিক, পোয়েটিক ড্রামা বা ড্রামাটিক পোয়েম, মানে উনি নাটক লিখছে কবিতার ভাষায়, খেয়াল করেন, কাব্যনাট্য বলে। প্রথমটা কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায়। প্রথম কাব্যনাট্যের নাম লিখেন স্যামসন অ্যাগনস্টিস। স্যামসন অ্যাগনস্টিস ছিল ইহুদিদের ধর্মীয় নেতা। পাশে লিখবেন, ইহুদিদের ধর্মীয় নেতা। জন মিল্টন খ্রিস্টান ধর্মের তো, ইহুদিদের ধর্মীয় নেতা। পাশে লিখেন, ইহুদিদের ধর্মীয় নেতা। স্যামসন অ্যাগনস্টিস অল্প কয়েকজন সৈন্য নিয়ে কিভাবে জেরুজালেম দখল করেন, পবিত্র নগরী, সেই কাহিনী নিয়ে অলমোস্ট। পাশে লিখেন, ইহুদিদের ধর্মীয় নেতা। স্যামসন অ্যাগনস্টিক ছিল
তো যুদ্ধ করার সময় এক পর্যায়ে মুসলমানরা তাকে আটক করে তার দুই চোখ তুলে ফেলে, অন্ধ হয়ে যায়। তখন স্যামসন অ্যাগনস্টিক, ওইটা ইহুদি ধর্মের তো ওদের কাহিনী। তখন স্যামসন অ্যাগনস্টিক ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে ঈশ্বর ঈশ্বর তুমি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। তখন ঈশ্বর তার আদেশ, তার প্রার্থনা মঞ্জুর করলে স্যামসন অ্যাগনস্টিক তার চোখের দৃষ্টি আবার ফিরে পায়। ফিরে পেয়ে সে অল্প কয়েকজন সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে। এটা ইহুদি ধর্মের কাহিনী। তো জন মিল্টন যখন পুরোপুরি অন্ধ হয়ে যায় তখন সে নিজেকে স্যামসন অ্যাগনস্টিক্স ভাবা শুরু করে। মনে মনে কি বলে যে স্যামসন অ্যাগনস্টিক যদি অন্ধ হয়েও যুদ্ধে জয়লাভ করতে পারে, তাহলে আমি কেন অন্ধ হয়েও লিখতে পারবো না? মানে অনেক হয় না, মানুষ যখন বিপদে পড়ে তখন আরেকজনের সাথে তুলনা করে, তো ও যদি পারে আমি পারবো না কেন, সেই টাইপের। 2 নম্বর লিখেন, সেকেন্ড কাব্যনাট্য হলো কমাস। অলমোস্ট ঈশ্বর মানুষকে অনেক সময় থামায় দেয় মানুষের মঙ্গলের জন্য। দেখবেন অনেক সময় মানুষ 2-4 বছর অসুস্থ থাকে, ঈশ্বর মনে করে যে তার জন্য ওই 2-4 বছর অসুস্থ থাকাই উচিত। ঈশ্বর কেন থামায়? মানুষের মঙ্গলের জন্য। তাহলে আবার বলেন, স্যামসন অ্যাগনোস্টিক্স কি কবিতা, গল্প না কাব্যনাট্য? কাব্যনাট্য। স্যামসন অ্যাগনোস্টিক্স এর মূল থিম কি? উনি এ- কোন ধর্মের? ইহুদিদের ধর্মীয় নেতার হ্যাঁ, ধর্মীয় বিজয় নেতা। লাভ। গুড। বলে ওনার 2টা বিখ্যাত এসে আছে, প্রবন্ধ। বাংলায় বলে প্রবন্ধ, ইংলিশে বলে এস। প্রথম প্রবন্ধের নাম হলো অফ এডুকেশন। ম্যাক্সিমাম অফ গুলো হলো ফ্রান্সিস বেকনের শুরু, আর ওনার এটা হলো অফ এডুকেশন, শিক্ষা। 2 নম্বরতে লিখেন এরিও পেজিটিকা। এটা হলো বাক স্বাধীনতা আর গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রচিত। এডুকেশন তো নাম শুনে বোঝা যায় এটা শিক্ষা নিয়ে রচিত, যে শিক্ষায় শুধুমাত্র মানুষকে তার অবস্থার পরিবর্তন করতে পারে, নৈতিক যে কোনো অবস্থান। আর এডিও পেজিটিকার পাশে লিখবেন মানুষের বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রচিত, মূলত গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রচিত, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রচিত। এডিও পেজিটিকা বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রচিত, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রচিত। এটা বই থাকার কথা, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রচিত। এখন এরিওপেজিটিকার একটা বিখ্যাত কোটেশন আছে, কোটেশনটা মেবি বইয়ে নাই, বইয়ে থাকলে আমরা লিখতাম না, কোটেশনটা লিখে নেন। কোটেশনটা হলো গিভ মি দ্য লিবার্টি, আমাকে স্বাধীনতা দাও, টু নো, জানার স্বাধীনতা, টু আটার, বলার স্বাধীনতা, টু আর্গিউ, যুক্তিতর্কের স্বাধীনতা। কিভাবে? মুক্তভাবে, ফ্রিলি। কি অনুযায়ী? বিবেক অনুযায়ী, অ্যাকর্ডিং টু কনসায়েন্স। যেটা সব স্বাধীনতার ঊর্ধ্বে, অ্যাভাব অফ অল লিবার্টিস। এটা কোন গ্রন্থের বিখ্যাত কোটেশন? কোন গ্রন্থের ডায়লগ এটা? এরোপাজেটিকা। হ্যাঁ, অ্যারিওপ্যাগিটিকা, বিখ্যাত কোটেশন। গিভ মি দ্য লিবার্টি মানে মানুষের যে স্বাধীনতা, বাক স্বাধীনতা, কাজের স্বাধীনতা। গিভ মি দ্য লিবার্টি, আমাকে স্বাধীনতা দাও, টু নো, জানার স্বাধীনতা, টু আটার, বলার স্বাধীনতা, টু আর্গিউ, যুক্তি তর্কের স্বাধীনতা, ফ্রিলি, মুক্তভাবে, অ্যাকর্ডিং টু কনসায়েন্স, বিবেক অনুযায়ী, যেটা সব স্বাধীনতার ঊর্ধ্বে। ঠিক আছে, কোটেশনটা একবার লিখে নেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার হচ্ছে কবির নামটা একটু বলবেন স্যার? জন মিল্টন। জয় কি বলতেছেন? আপনার কথা বোঝা যাচ্ছে না।
ঠিক আছে, স্যার এই কোটেশন কি অ্যারিওপেজিটিকার একটা অংশ? না এরিওপেজিটিক একটা বিখ্যাত কোটেশন অংশ হবে কেন? ও সরি। অ্যারিওপেজিটিকা গ্রন্থের একটা বিখ্যাত কোটেশন, গিভ মি দ্য লিবার্টি টু নো টু আটার টু আর্গিউ ফ্রিলি অ্যাকর্ডিং টু কনসায়েন্স অ্যাভাব অফ অল লিবার্টিস। স্যার আর হচ্ছে ওই যে অফ এডুকেশন নিয়ে ওটা যেন কি বললেন একটা, ওই এটা যে হচ্ছে। শিক্ষার মাধ্যমে সব মানুষের যে কোনো অবস্থার পরিবর্তন হয়। জি স্যার। ঠিক আছে, এডুকেশন ইজ দ্য থ্যাংক ইউ। মোস্ট পাওয়ারফুল ওয়েপন। এটা কি তোলা শেষ? জি হ্যাঁ স্যার। স্যার। জি জি স্যার। স্যার। ওকে ফাইন, আসেন। ওনার দুইটা বিখ্যাত সনেট আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা মনে রাখতে হবে, এগুলো সবই বইয়ে দেওয়া আছে। সনেটস, প্রথম সনেটের নাম লিখেন অন হিজ ব্লাইন্ডনেস, অন দ্য ব্লাইন্ডনেস। এটা হলো মিল্টন যখন পুরোপুরি অন্ধ হয়ে যায় তার অন্ধত্ব নিয়ে রচিত সুন্দর একটা কবিতা। 2 নম্বর দিয়ে লিখেন অন দ্য লেট ম্যাসাকার, গণহত্যা। তাহলে অন দ্য ব্লাইন্ডনেস, আর একটা হলো অন হিজ ব্লাইন্ডনেস, আর একটা হলো অন দ্য লেট ম্যাসাকার। এই ধরে কি কবিতা, গল্প, নাটক না সনেট? সনেট। কত লাইনের কবিতা? 14 লাইনের। 14 চোদ্দ লাইনের। লাইন। গুড। তাহলে আবার বলেন, সর্বপ্রথম ইংরেজি সাহিত্যে কবিতায় ব্ল্যাঙ্ক ভার্স কে ব্যবহার করে? জন জন মিল্টন। মিল্টন। জন মিল্টন। বাংলা সাহিত্যে মহাকাব্যের কবিকে? হেমচন্দ্র। জন হেমচন্দ্র। আর ইংরেজি হেমচন্দ্র। সাহিত্যে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, হেম রবীন্দ্রচন্দ্র। বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, হেমচন্দ্র। আর ইংলিশ সাহিত্যে মহাকাব্যের কবিকে? জন মিল্টন। জন জন মিল্টন। মিল্টন। জন মিল্টনের এপিক মহাকাব্য কয়টা? দুইটা। এপিক মানে কি? মহাকাব্য। ছোট কবিতা না বড় কবিতা? বড় বড় কবিতা। কবিতা। বলেন, প্রথম মহাকাব্যের নাম কি? প্যারাডাইস প্যারাডাইস। লস্ট। সেকেন্ড? প্যারাডাইস রিগেইনড। প্যারাডাইস লস্ট প্রথম কয় খণ্ডে প্রকাশিত হয়? 10 খন্ড। 10 10 খণ্ডে। খণ্ডে। পরবর্তীতে 12 খণ্ডে। 12। 12 খণ্ডে। ওনার জীবনের প্রথম কবিতা কোনটা? অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট নেটিভিটি। এটা কি নিয়ে রচিত? যীশু খ্রিস্টের আগমন নিয়ে। ওনার আহ এলিজি কয়টা? শোকগাথা? দুইটা। দুইটা। প্রথম এলিজির নাম কি? লিসিদাস। লাইসিডিয়াস। লেসিডিয়াস। কার স্মৃতির উদ্দেশ্যে রচিত? এডওয়ার্ড কিং। এডওয়ার্ড এডওয়ার্ড কিং। এডওয়ার্ড কিং তার কে ছিল? বন্ধু। ইহুদিদের। বন্ধু। না, এডওয়ার্ড কিং তার বন্ধু ছিল। আর 2 নম্বর, উইলিয়াম শেক্সপিয়ারের উপর রচিত কি নাম? সং অন সং অন শেক্সপিয়ার। সং অন শেক্সপিয়ার। শেক্সপিয়ার। শেক্সপিয়ার, গুড। ওনার কাব্যনাট্য কয়টা, মানে যে নাটক কবিতার ভাষায় রচিত, কয়টি ড্রামা? দুইটা। 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 কাব্যনাট্যের নাম কি? স্যামসন। স্যামসন অ্যান্ড স্যামসন স্যামসন। অ্যান্ড সিক্স। স্যামসন অ্যান্ড এগারো। সিক্স। এগারো। কে ছিল উনি? ধর্মীয় নেতা। ইহুদিদের ধর্মীয় ইহুদিদের নেতা। ধর্মের নেতা, গুড। ওনার এসে কয়টা, প্রবন্ধ? দুইটা। প্রথমটার নাম কি? অফ এডুকেশন। সেকেন্ডের নাম কি? এরিওপেজেটিকা। এরিওপেজিটিকা। এরিওপেজেটিকা কি নিয়ে রচিত? মানুষের বাক বাক স্বাধীনতার স্বাধীনতা। গণমাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা। স্বাধীনতা রচিত, গুড। ওনার সনেট কয়টা? দুইটা। দুইটা। প্রথম সনেটের নাম কি? অন হিজ ব্লাইন্ডনেস। এটা কি নিয়ে রচিত? অন্ধত্ব নিয়ে। তার অন্ধত্ব নিয়ে। কবির সেকেন্ড সনেটের নাম কি? অন দ্য লেক অন দি লেট মেসাকার। ক্লাস টু, নির্বিচারে মানুষ হত্যা করে। লিখেন, পরের রাইটার লিখেন জোনাথন সুইফট। সব তো দুইটা করে, না? হ্যাঁ, সব দুইটা দুইটা করে, কিন্তু একটার সাথে যেন আরেকটা যেন কোনোভাবে না মেলে। ঠিক আছে, হুম। 2 নম্বর তো লিখেন। হয়। তাই হবে কেন? জোনাথন সুইফট। জোনাথন সুইফট, SWIFT। জোনাথন সুইফট হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্যাটিরিস্ট ইংলিশ সাহিত্যে। স্যাটার তো বোঝেন, বিদ্রুপ করা, কোনো কিছু বিদ্রুপ করা, ইংলিশে বলে স্যাটার, অল্প বিদ্রুপ করা। এখন অনেক আছে না, ব্যঙ্গ করে, মানুষকে ব্যঙ্গ করে। স্যাটার ভালো না খারাপ? খারাপ। না, স্যাটার ভালো। স্যাটার উদ্দেশ্য কি? কাউকে হালকা বিদ্রুপ করে বা কোনো প্রতিষ্ঠান, যাই হোক, কোনো কিছু বিদ্রুপ করে তাকে সংশোধন করা। তাহলে আবার বলেন, স্যাটার ভালো না খারাপ? ভালো স্যার। ভালো। স্যাটার উদ্দেশ্য হলো কাউকে বিদ্রুপ করে সংশোধন করে দেওয়া, সে যাই হোক, ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, যাই হোক। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় স্যাটিরিস্ট কি ইংলিশ সাহিত্যে? জনাতন সুইফট। জনাথন জোনাথন সুইফট। সুইফট। লিখেন, দ্য গ্রেটেস্ট স্যাটিরিস্ট অফ দ্য ওয়ার্ল্ড।
স্যাটার থেকে আসছে তারপর আর কি স্যাটারিস্ট। তারপর সাথে হচ্ছে গেলিভার ট্রাভেলস না? হ্যাঁ, গ্যালিভার্স ট্রাভেলও আছে। গ্যালিভার্স ট্রাভেল কার লেখা? জোনাথন সুইফটের লেখা তো। জোনাথন সুইফট লেখা। 4 খণ্ডে বিভক্ত, তাই না? এটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে পড়ায় গ্যালিভার্স ট্রাভেল। দ্য গ্রেটেস্ট স্যাটিরিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় স্যাটিরিস্ট। এখন এটা আসছে একবার পিলিতে, মেবি 44তম। কিন্তু জোনাথন সুইফটের জন্ম কোন দেশে? আইরিশ। আই আইরিশ আইরিশ মানে স্যার। কোন দেশ? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড, ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড। দেখেন আইরিশ। অ্যান্ড উনি ব্যক্তিগত জীবনে ছিল একজন যাজক। আমি আবার বলি, উনি ব্যক্তিগত জীবনে একজন কি ছিল? যাজক। দেখেন আইরিশ অ্যান্ড ক্লার্জিম্যান, পাদ্রী যাকে বলে অনেকে সহজ কথা। তাহলে আবার বলেন, জোনাথন সুইফটের জন্ম কোন দেশে? আইরিশ আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে। এবং আয়ারল্যান্ডে। উনি ব্যক্তিগত জীবনে একজন কি ছিল? যাজক। যাজক। চার্চম্যান। এখন শোনেন, জোনাথন সুইফটের কিছু কাহিনী আছে। যেমন উনি তো স্যাটিরিস্ট, তো ব্যঙ্গ করে। উনি মানুষের অস্থির কি বলে, সমাজের অস্থিরতা, সমাজের যে দুর্নীতি, যাই হোক, এগুলো উনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলছিল ওনার লেখার মাধ্যমে। যেমন দ্য ব্যাটেল অফ বুকস গ্রন্থে আছে, অনেক কিছুই আছে। এখন জোনাথন সুইফট লেখায় কিছু কথাবার্তা পাওয়া যায় মানুষ বিদ্বেষী। মানে মনে হতো যে উনি আসলে মানে মানুষ বিদ্বেষী লেখক, মানুষকে মোটামুটি উনি অপছন্দ করতেন। এজন্য জোনাথন সুইফটকে কেউ কেউ মানুষ বিদ্বেষী লেখকও বলে। যেমন গ্যালিভার্স ট্রাভেলের লাস্টে যে 4 নম্বর খণ্ড ছিল, 4 নম্বর খণ্ডে উনি এমন কিছু কথা বলছে যে কথাগুলো মনে হয় যে উনি মানুষকে অপছন্দ করে। জার্নি টু রোমিয়ান্স, এর লেপুতা। মনে ঠিক ওদের আছে। সাথে বসবাস হ্যাঁ, করছিল তো লাস্ট ডে, হ্যাঁ, তখন মানে উনি, উনি ওদের গেছিল আর কি। হ্যাঁ, মানে উনি এমন একটা বন্যা। রাজ্যে গেছে যেখানে গেছে শুধু বিজ্ঞানীরা বাস করে আর গবেষকরা বাস করে। ঠিক আছে। জি স্যার। তো বিজ্ঞানীরা গবেষকরা বাস করে, উনি দেখতেছে যে ওইখানে যারা গবেষক আছে বা যারা বিজ্ঞানীরা অনেক অপ্রয়োজনীয় গবেষণা করে, যেগুলো নিয়ে গবেষণা না করলেও চলে। কি গবেষণা করতেছে? উনি দেখতেছে যে কিছু বিজ্ঞানীরা গবেষণা করতেছে যে কিভাবে মানুষের মলমূত্র থেকে আবার খাবার তৈরি করা যায়। বুঝছেন? ওইগুলা নিয়ে গবেষণা। হাবিজাবি কথা। এই হাবিজাবি কথা বলার কারণে উনাকে মানুষ বিদ্বেষী লেখক বলা হয়। লিখেন মিসঅ্যানথ্রপিস্ট লেখক বলা হয়। ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে হয় মানুষ জনক, হইতোষী বলে না, না হিতৈষী? নারী বিদ্বেষী বা স্যার। না, এই বিদেশি বলে, অনেক মিসোজিনিস্ট কিছুটা উনি। যাই হোক, লিখেন মানুষ বিদ্বেষী লেখক বলা হয়, মানব বিদ্বেষী লেখক। উনি কিছুটা নারী বিদ্বেষীও ছিল, এটাও ঠিক। যাই হোক, লিখেন মানব বিদ্বেষী লেখক বলা হয়। ঠিক আছে এতটুকু। জি স্যার। এখন বলেন যে আমরা মঙ্গল গ্রহের যে চাঁদ, মঙ্গল গ্রহের চাঁদের নাম কি? ডিমোস এবং থেবস। ডেমোসের সুইফট ক্রাফট, রাইট? ডেমোসের সুইফট ক্রাফট নামটা কিন্তু জোনাথন সুইফটের নাম থেকে নাও। আবার বলি, মঙ্গল গ্রহের যে চাঁদের ডেমোসের সুইফট ক্রাফট, এটা কার নাম থেকে নাও? জোনাথন সুইফট। জোনাথন সুইফট। সুইফট। এখন শোনো, জোনাথন সুইফট জীবনে যা লিখছে সবই উপন্যাস। লেখেন উপন্যাসগুলোর নাম নভেলস। প্রথমটা বাস লিখেন ট্রাভেল। এটা, এটা সব ইউনিভার্সিটিতে পড়ায়, গালিভার্স ট্রাভেল, রাইট? Yes, sir. গালিভার্স ট্রাভেলস 2 নম্বর দিয়ে লিখেন। এ জার্নি টু স্টেলা 3 নম্বর। এ মুডেস্ট প্রপোজাল, একটা ভদ্র প্রস্তাব 4 নম্বর। এ টেল অফ, টাব। হ্যাঁ টাবের একটা এ আছে, টেল অফ এ টাব 5 নম্বর। ড্রাইপার্স লেটার্স, এটা আনকমন, এটা আসবে না হয়তো।
ড্রাপার্স লেটার্স। ছয় নাম্বার লিখেন দ্য ব্যাটল অফ বক্স। দ্য ব্যাটল অফ বক্স বইয়ের যুদ্ধ, এখান থেকে সবগুলো মুখস্থ করবেন না। যেমন এখান থেকে কিছু ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশন গুলো পাশে লিখে রাখেন। স্যার এই জার্নি টেস্টলের পাশে লিখেন একটা বিখ্যাত উপন্যাস আছে দ্য লংগেস্ট জার্নি। 4 নম্বর একটা কি দ্য টেল অফ এ টেল অফ এ টাপ, দ্য এ টেল অফ এই জার্নি টেস্টের পাশে লিখেন দ্য লংগেস্ট জার্নি। দ্য লংগেস্ট জার্নি বিখ্যাত উপন্যাস। কার উপন্যাস? ইএম ফস্টার। এডওয়ার্ড মর্গান ফস্টার। এডওয়ার্ড মর্গান ফস্টার। ইউনিভার্সিটি অফ এ প্যাসেজ টু ইন্ডিয়া, রুম উইথ এ ভিউ, দ্য লংগেস্ট জার্নি, ঠিক না? স্যার আর ওয়ার্ল্ড একটা এন্ড। আছে এ টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্স। হ্যাঁ, এটা নাই এখানে তো, টেল রিলেটেড কিছু তো নাই। স্যার ওটা চার্লস ডিকেন্সের না, টেল অফ টু সিটিজ। হ্যাঁ, টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্স। গ্রেট এক্সপেকটেশনস, অলিভার ট্রিস্ট, দ্য ক্রিসমাস ক্যারল, দ্য ব্লিক হাউস, দ্য ওল্ড কিউরিটরি শপ, দ্য পিকউইক পেপার্স, হার টাইমস, আর মিউচুয়াল ফ্রেন্ড, দ্য মিস্ট্রি অফ অ্যাডেন রুড, লিটল ডরি, আর একটা হলো দ্য ব্যাটেল অফ লাইফ। এই 13টা উপন্যাস লিখছে চার্লস ডিকেন্স, ঠিক আছে? আচ্ছা এবার এই টেল, হ্যাঁ দ্য স্যার এখানে লংগেস্ট জার্নি কেন? এর লেখক আছে এডওয়ার্ড মর্গান হ্যাঁ ফস্টার। মর্গান, ইএম ফস্টারের পুরো নাম হলো এডওয়ার্ড মর্গান ফস্টার, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। ইউনিভার্সিটিতে পড়ে এই প্যাসেজ টু ইন্ডিয়া, ওই ইসের কাহিনী, রনি হিসলপ, তার ডক্টর আজিজ, সেটাই এই প্যাসেজ টু ইন্ডিয়া পড়ে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে পড়ে। এ টেল অফ এ মোডেস্ট, এ টেল অফ টাবের পাশে লিখবেন এ টেল অফ শুধু টাব, টাবের স্যার আগে টাব এন, মানে একটা নাম। এ টেল অফ টাব, এটা আবার একটা নাটক, টাবের আগে কিন্তু এ নাই, এবার খেয়াল করেন এটার নাম কি, এ টেল অফ এ টাব, টাবের আগে একটা এ আছে, এটা কিন্তু জোনাথন সুইফটের উপন্যাস। এটা হলো শুধু টাব, এ টেল অফ টাব, টাবের আগে কোনো এটে নাই, এটা হলো নাটক। কার নাটক? উনি জীবনে 10টা নাটক লিখছে, আমি লিখে দিচ্ছিলাম ক্লাস। দ্য কেস ইজ সর্ট আউট, এভরি ম্যান ইন হিজ হিউমর, এভরি ম্যান আউট অফ হিজ হিউমর, ভলপনি ইউনিভার্সিটিতে পড়ায়, দ্য সাইলেন্ট উইমেন, এ টেল অফ টাফ, দ্য বার্থোলোমিউ ফেয়ার, বিখ্যাত কার? দ্য নিউ উইন অর দ্য লাইট হার্ট, মনে পড়ছে? দ্য অ্যালকেমিস্ট। স্যার বেন জনসন। হ্যাঁ, দ্য আইল অফ ডগস, বেন জনসন। বেন জনসনের বিখ্যাত নাটক হলো এ টেল অফ শুধু টাফ। জনসন মানে কি নাই? এইস নাই, এইস জি নাই। নাই। জনসন বানানে এইস নাই, কান। এবার দ্য ব্যাটেল অফ বুকস এর পাশে লিখবেন দ্য ব্যাটেল অফ লাইফ, জগৎ বিখ্যাত উপন্যাস, ব্যাটেল রিলেটেড। যেগুলো ভ্যারিয়েশন আছে নাম রিলেটেড, এগুলো আমি পাশে লিখে দিচ্ছি যাতে আপনাদের বই খোঁজা না লাগে। দ্য ব্যাটেল অফ লাইফ, জীবন যুদ্ধ, এটা পড়তে পারেন, অসাধারণ একটা উপন্যাস। ওই যে এ টেল অফ টু সিটিজ কে লিখছে? উনি নিউ ক্লাসিক্যাল যুগের সবচেয়ে বড় উপন্যাসিক। উনি ছোটবেলায় বস্তিতে বাস করতো। উনি ছাড়া আবার ইংলিশ সাহিত্য উপন্যাসের অস্তিত্ব নাই। কি নাম? চার্লস চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স ছাড়া ইংলিশ সাহিত্য অস্তিত্ব হয় না আসলে উপন্যাস। তুলেন। ফেমাস নোবেলিস্ট। হুম, অসাধারণ রাইটার চার্লস ডিকেন্স। তুলে ফেলেন। ক্লাস শেষ? জি স্যার।
স্যার জি স্যার। এখন গালিবাস ট্রাভেলের পাশে লিখতে পারেন, গালিবাস ট্রাভেল হলো 4 খণ্ডে বিভক্ত, পাশে লিখবেন 4 পার্টস। এই জার্নির প্রথমটা ছিল লিলিপুট, ব্রবডিংনাক, ল্যাপুটা, হনুমিয়ান্স, এই 4টা অঞ্চলে ওনার যে সফর, 4 রাজ্য। লিলিপুট রাজ্যে উনি সব ছোট ছোট মানুষ। ব্রবডিংনাক রাজ্যে গালিবার নিজে লিলিপুট, উনি ছোট হয়ে যায়। জি স্যার, ওনাকে হাতের উপর নিয়ে ইয়া করছে। হ্যাঁ, মানে পৃথিবীটা আসলে একটা অদ্ভুত জায়গা, অনেক এখানে অনেক সিম্বল আছে অবশ্য। স্যাটায়ার, মানে সবকিছুই স্যাটায়ার করছে মোটামুটি, সবকিছুই বিদ্রুপ করছে, যে কোনো পেশার লোকজনের বিদ্রুপ করছে। এখন মুডাস প্রপোজাল আমি অল্প একটু বলি, শেষ করে দিই, কারণ অনেক রাইটার আছে। মুডাস প্রপোজাল হলো ভদ্র প্রস্তাব। যখন আয়ারল্যান্ড একত্রিত হয়, সব আয়ারল্যান্ড যখন একত্রিত হয়, ইংল্যান্ডের সাথে একত্রিত হয়, তখন আয়ারল্যান্ডে অলরেডি দুর্ভিক্ষ শুরু হয়ে যায়, কারণ ইংল্যান্ডের শোষণ শুরু করছে। ইংল্যান্ড আয়ারল্যান্ডে এখনো সমস্যা আছে, আইরিশরা এখন ইংরেজদের খুব, ব্রিটিশদের খুব ঘৃণা করে, কারণ ওরা ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে তো 1922 সালে। 1801 সালে একত্রিত হয়, 1822 সালে আবার স্বাধীন হয়। তো যখন আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ চলে, তখন জোনাথন সুইফট প্রস্তাব দেয় যে আহ, আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। তখন জোনাথন সুইফট প্রস্তাব দেয় যে আয়ারল্যান্ডে যারা ধনী লোকজন আছে, তারা গরিব লোকজনদের বাচ্চাদেরকে কিনে নিক, যাতে বাচ্চাগুলা না মরে যায়। ঠিক আছে, কথা বুঝছেন? ধনী লোকদের বলতেছে যে তোমরা গরিব লোকজনের বাচ্চাগুলারে কিনে নাও, যাতে বাচ্চাগুলা না মারা যায়। কি পরিমাণ দুর্ভিক্ষ চলছিল! পৃথিবীর অনেক রাষ্ট্রই সভ্য হয়েছে, এত দ্রুত না, অনেক যুদ্ধ বিগ্রহ করে টরে সভ্য হয়েছে, এত দ্রুত তো কেউ সভ্য হয় না, অনেক অসভ্য ছিল। এখানে একটা বিখ্যাত কোটেশন ছিল, কোটেশনটা লিখে রাখেন, বইয়ে নাই। জোনাথন সুইফটের জগৎ বিখ্যাত ডায়লগ, জগৎ বিখ্যাত ডায়লগ: promises are made to be broken, প্রতিজ্ঞা করা হয় ভাঙার জন্য। তাহলে মানুষ কেন প্রতিজ্ঞা করে? ভাঙার জন্য। এটা কি ঠিক? কি বলেন? কি বলেন, ঠিক কিনা? প্রতিজ্ঞা করে মানুষ ভাঙার জন্য, এটা কি ঠিক? ঠিক না স্যার। অনেক অংশেই ঠিক, এখন তো কে কার প্রতিজ্ঞা রাখে। কেউই রাখে না। কি বলেন আপনারা? রবীন্দ্রনাথ হৈমন্তী উপন্যাসে এই হৈমন্তীর বাবা মনে হয় এই উক্তিটা ইউজ করে। হ্যাঁ, হৈমন্তীতে এরকম একটা ডায়লগ ছিল। স্যার উনি বলছে মানুষের উপর বিশ্বাস হারানো এটা পাপ। পাপ। এখন তো বাংলাদেশে যারই বিশ্বাস করবেন, দেখবেন যে সেখানে স্যার সমস্যা। পিএসসি তারাও নাকি প্রশ্ন ফাঁস করছে স্যার। এটা দুঃখজনক, এটা যদি হয়, এটা আসলে সবচেয়ে বড় দুঃখজনক হবে। এত দুঃখ কষ্টের মধ্যে একটা জিনিসই ঠিক ছিল, সেটা হলো পিএসসি। স্যার এতদিন এইটাই বিশ্বাস করতাম, পিএসসি আর কি দুর্নীতি করে না। এখন যদি এটা হয়, তাহলে এটা আসলে দুঃখজনক হবে। এটা হতেও পারে, কারণ যে দেশে সবকিছুতে দুর্নীতি, যেমন পিএসসি স্বাধীন, এটা হতেও পারে। যাই হোক, দেখা যাক কি হয়। স্যার যে উক্তিটি লিখেছেন এটা কোথায় ছিল? মুরেস প্রপোজাল, প্রফেসর স্যার। জোনাথন সুইফটের বিখ্যাত কোটেশন। এখানে আরেকটা কোটেশন ছিল, শোনেন, কি অসাধারণ কথাবার্তা। লোকজন, উনি স্যাটিরিস্ট, সবকিছু বিদ্রুপ করত। এখন আধুনিক বিশ্বে কোনো স্যাটিরিস্ট নাই, স্যাটিরিস্ট তৈরি হয় না। কেন তৈরি হয় না জানেন? স্যাটিরিস্ট হইলে আপনি যদি সমালোচনা করে কিছু লেখেন, দেখবেন আপনার লেখা বন্ধ হয়ে গেছে, বাক স্বাধীনতা নেই। বাক স্বাধীনতা নাই। সরকার জেলে নিয়ে যাবে। ঠিক আছে, এশিয়ান দেশে নাই, ইউরোপে হয়তো কিছু আছে, ইউরোপে আছে, ইউরোপ আমেরিকা এখনো আছে। এখানে একটা বিখ্যাত কোটেশন ছিল যে আই ডোন্ট বিকাম ashamed টু সি দ্য উইকেটনেস অফ দ্য পিপল, বাট আই বিকাম ashamed when I see that the wicked people are not ashamed for their wickedness. আমি খারাপ লোকের খারাপ কাজ দেখে কখনো লজ্জা পাই না, আমি লজ্জা পাই যখন দেখি খারাপ লোক খারাপ কাজ করেও লজ্জা পায় না, তাই দেখে। কি বুঝছেন মানে? আমি খারাপ খুব লোকের সত্য কথা স্যার। আমি খারাপ লোকের খারাপ কাজ দেখে লজ্জা পাই না, কিন্তু আমি লজ্জা পাই তখন যখন দেখি খারাপ লোক খারাপ কাজ করেও লজ্জা পায় না। এটা স্বাভাবিক, যে খারাপ লোক সে খারাপ কাজ করে লজ্জা পায়, এটা জি না অভ্যাস স্যার। হয়ে গেছে। হ্যাঁ। যে ঘুষ খায়, উনি তার কাছে কি ঘুষ খাইতে খারাপ লাগে? মোটেও না, বরং ঘুষ না খাইলে খারাপ লাগে। কি বলেন, ঠিক স্যার কিনা? খামে বেড়ে লজ্জা পেলে তো সে কাজ করতো না। কি হইলে? আবার বলেন। সৎ হইলে, তাই? না, বললাম যদি সে লজ্জা পেত তাহলে তো কাজটা করতো না।
সেটা তো বললাম, উনি ওইগুলো করতে করতে তো ইউজ হয়ে গেছে, ওই জন্য তার লজ্জা লাগে না, বরং না না করলেই আরো খারাপ লাগে। দেখেন যারা ঘুষ করো ওনারা কি কোনো নৈতিকতা আছে? ঘুষ না খাইলে আরো খারাপ লাগে, ঘুষ খাইলে আরো ভালো লাগে। কারণ মানুষের যখন নৈতিকতা থাকে না তখন খারাপ কাজই ভালো মনে হয়, আর যখন নৈতিকতা থাকে তখন খারাপ কাজই খারাপ মনে হয়, ঠিক কিনা? অনেকে জি দেখবেন স্যার। এত পাপ কাজ করে, তাদের ইউজুয়াল হ্যাবিট হয়ে গেছে, এটা স্বাভাবিক। আবার ওই বিখ্যাত রাইটার ছিল না ওই শুটিং অ্যান এলিফ্যান্ট, জর্জ অরওয়েল, এরিক আর্থার ব্লেয়ার, উনি তো একটা হাতি হত্যা করার কারণে পুলিশের চাকরি ছেড়ে দিচ্ছিল। সবাই তো সমান হয় না। যাই হোক, লিখেন, পরে রাইটারে যান, আর কোনো গল্প নেই। হ্যাঁ, ফস্টার, ফস্টার, ফস্টার না তো জর্জ অরওয়েল, শুটিং অ্যান জর্জ এলিফ্যান্ট। অরওয়েল স্যার, শুটিং দ্য তারপর এলিফ্যান্ট। অ্যানিমাল ফার্ম 1984, বিখ্যাত উপন্যাস। লিখেন ওনার এবার লিখেন ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফো ইম্পর্টেন্ট। ড্যানিয়েল ডিফো থেকে প্রশ্ন এবার আসতে পারে। জোনাথন স্বিফট, ড্যানিয়েল ডিফো খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আসে নাই গত 2বার। ড্যানিয়েল ডিফো, ওই যে ইংল্যান্ডে একটা বিপ্লব হয় না, গ্লোরিয়াস রিভলিউশন 1688 সালে, গৌরবময় বিপ্লব, যে জি বিপ্লবের স্যার। মাধ্যমে ইংল্যান্ডে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর 1689 সালে বিল অফ রাইটস কার্যকর হয়। স্যার একটু জোরে বললে ভালো হতো। কেন, আমি তো ঠিকই বলতেছি, শোনা যায় না? স্যার একটু আস্তে শোনা যাচ্ছে। স্যার অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি আসতে শোনা যাচ্ছে। দেখেন তো এবার ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আবার বলেন, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয় কত সালে? ষোলোশো 1888 অষ্টাশি ষোলোশো সালে 1688, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও আছে। তাহলে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের সময় ড্যানিয়েল ডিফো প্রায় 7 বছর 8 বছর জেলে ছিল, কারণ উনি রাজার বিরুদ্ধে কথা বলছিল, চার্লস টু। লম্বা কাহিনী, যাই হোক, এটা লাগতেছে না। ড্যানিয়েল ডিফোর একটা স্যাটিরিক্যাল পোয়েম আছে, ব্যঙ্গাত্মক কবিতা। ব্রিটিশরা এখনো মনে করে ওরাই একমাত্র সভ্য জাতি, বাকি সব অসভ্য। স্যার ওদের কারণেই তো 2টা বিশ্বযুদ্ধ হলো স্যার। আসলে কি ওদের কারণে? জি জার্মানির স্যার, কারণে স্যার। না, জার্মানি, হাঙ্গেরি, ব্রিটিশরা যুদ্ধ ইটালি। টুদ্ধ এরকম করে না, ওরা সভ্য জাতি মোটামুটি। রাশিয়ার কারণে। হ্যাঁ, জার্মানি, জার্মানি, স্যার রাশিয়া, ঠিক আছে। রাশিয়া তো এখনো উগ্র, হ্যাঁ রাশিয়া। জার্মানিও তো উগ্র এখনো, উগ্র জাতীয়তাবাদ। বাংলাদেশে যদি ব্রিটিশরা না আসতো, এদেশে কি আসলে এত ইমপ্রুভ হইতো? যে যতই সমালোচনা করুক, ব্রিটিশরা শাসন করছে কত বছর, 200 বছর, তাই না? অলমোস্ট ভারত উপমহাদেশ। আমার তো মনে হয় ব্রিটিশরা যে সমস্ত দেশে যায় না, ওই সমস্ত দেশগুলো এখনো বর্বর রয়ে গেছে, অসভ্য। জি স্যার, ওদের আফ্রিকা কালচারাল অনেক পিছিয়ে আছে স্যার। স্যার আফ্রিকা থাইল্যান্ড। মহাদেশে দেখেন, আফ্রিকা মহাদেশে যে সমস্ত দেশে ব্রিটিশরা যায় না, ওরা এখন অসভ্য। বরং এশিয়া মহাদেশে যে সমস্ত দেশে ব্রিটিশরা আস্তে আস্তে শাসন করছে, কিন্তু কিছু দিয়েও গেছে, কিন্তু কি বলে, রেভলিউশন হয়েছে স্যার, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আদার হ্যাঁ, সিটি, ওরা এডুকেশনাল। ওরা রেল দিছে, ওরা শিক্ষা দিয়ে গেছে, ওরা নৈতিক, ওরা তো এদেশে শাসন করেও বলে গেছিল যে এদেশের লোকজন কিছু না কিছু তো দিছে, বরং না, আর কিছু না বলি, যাই হোক, আসেন, পলিটিক্স নিয়ে কোনো কথা নাই। ওনার একটা ব্যঙ্গাত্মক কবিতা আছে, দ্য ট্রু বর্ন ইংলিশম্যান, প্রকৃত অর্থে ব্রিটিশ মানুষ, ব্রিটিশরা সভ্য, বাকি সব অসভ্য। And ওই যে প্রথম থেকে হয়ে গেছে, প্রথম তো জন মিল্টন, জন মিল্টন থেকে শুরু। পরে লিখুন, ওনার কতগুলো বিখ্যাত উপন্যাস আছে, আমি শেষ করবো, একটু কম কম লিখেন। নোবেলস, ওনার একটা বিখ্যাত উপন্যাস আছে যেটা সব ইউনিভার্সিটিতে পড়ায়, কি নাম? স্যার রবিনসন। পোয়েমটা কি লিখছেন? স্যার উপন্যাস, স্যার কি লিখছিলেন? দা স্যার দি পোয়েমটা ট্রু লিখতে বর্ন পারিনি স্যার। ইংলিশম্যান। দ্য ট্রু বর্ন দি ইংলিশম্যান, দ্য ট্রু বর্ন ইংলিশম্যান, প্রকৃতপক্ষে ব্রিটিশ মানুষ, দ্য ট্রু বর্ন ইংলিশম্যান। খেয়াল করেন, ড্যানিয়েল ডিভো অসাধারণ রাইটার। দ্য ট্রু বর্ন ইংলিশম্যান। লিখছি স্যার। নবেলস, প্রথম উপন্যাসের নাম লিখেন রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো এমন কোন ইউনিভার্সিটি নাই যে পড়ায় না, প্রাইভেট, পাবলিক, ন্যাশনাল, সব ইউনিভার্সিটিতে পড়ানো হয় রবিনসন ক্রুসো। জি স্যার। জি স্যার, 2 নাম্বার লিখেন। রবিনসন ক্রুসো আবার অভিযানে বের হয়, আরো একটা উপন্যাস ছিল এটা নিয়ে,
The further adventures Adventures. of Robinson Crusoe. রবিনসন ক্রুসো নিয়ে ওনার উপন্যাস কয়টা? দুইটা। 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 তিন নাম্বার লিখেন। কর্নেল জ্যাক। চার নাম্বার ক্যাপ্টেন সিঙ্গেলটন। আছে না এটা আপনাদের বইয়ে? চার নাম্বার দিয়ে লিখেন। পাঁচ নাম্বার মোল ফ্লান্ডার্স। মোল ফ্লান্ডার্স খুব বিখ্যাত না। ছয় নাম্বার লিখেন ড্যানিয়েল ডিফোর সবচেয়ে জগৎ বিখ্যাত উপন্যাস। ছয় নাম্বার রোকসানা। রোকসানা পড়ছেন নাকি কেউ? রোকসানা না আর স্যার। এক্স এন এ পড়া হয়নি, রোকসানা। হুম। পড়া হয়নি। আচ্ছা লিখেন রোকসানা। রোকসানা হলো ওনার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস। কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় রোকসানা, পাবলিক ইউনিভার্সিটিতে নর্মালি মনে হয় পড়ায় না রোকসানা। স্যার ড্যানিয়েল ডিফোর এটা নোবেল ছিল? এগুলো সব উপন্যাস। নোবেল মানে কি? উপন্যাস স্যার। উপন্যাস লিখেন উপন্যাস। আর ড্রামা মানে? নাটক। 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 নোবেলের স্যার অ্যান্সার। ওই যে দি ট্রু বর্ন ইংলিশম্যান ওইটা কি নিয়ে লেখা ছিল? ওই যে উড়াই শুধু সভ্য জাতি। স্যাটারিক্যাল পোয়েম। হ্যাঁ, স্যাটিরিক্যাল ব্যঙ্গাত্মক কবিতা। তোলা শেষ সবাই? আমি আচ্ছা কয়েকটা ভ্যারিয়েশন আছে পাশে ক্যাপ্টেন সিঙ্গেলটনের পাশে লিখেন সাহসী ক্যাপ্টেন, একটা বিখ্যাত উপন্যাস। ক্যাপ্টেন কারেজিয়াস। 1907 সালে নোবেল পায়। 1907 সালে কে নোবেল পায়? দ্য জঙ্গল বুক ছোট গল্প সংগ্রহ। দ্য জঙ্গল বুক কে লিখছিল? ছোটবেলায় দেখছেন না মোগলি শের খার কাহিনী? কে লিখছিল দ্য জঙ্গল বুক? রুডওয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিং এর বিখ্যাত উপন্যাস হলো ক্যাপ্টেন কারেজিয়াস। 1894 সালে হলো প্রকাশিত হয় জঙ্গল বুক। আর 1907 সালে নোবেল পায় রুডিয়ার্ড কিপলিং। কি মান্ডালাই, দ্য ম্যান হু উইল বি দ্য কিং, দ্য হোয়াইট ম্যানস বার্ডেন, দ্য গড অফ দ্য কপি বুক হেডিংস, এগুলো ওনার সব বিখ্যাত। প্লেন্টেস, জাস্ট স্টোরিজ, অনেকগুলো আছে। রুডিয়ার্ড কিপলিং। রোকসানার পাশে লিখেন রোমোলা। এটা একটা উপন্যাস। কে লিখছে রোমোলা? ইউনিভার্সিটিতে পড়ে সাইলাস মার্নার। ছিল নাকি আপনাদের সাইলাস মার্নার? জি স্যার। কে লিখছে? স্যার জর্জ। জর্জ এলিয়ট। গুড। জর্জ এলিয়টের বিখ্যাত উপন্যাস ছিল সাইলাস মার্নার। সাইলাস মার্নার পড়া উচিত সবার, কি বলেন? অসাধারণ একটা উপন্যাস। ঈশ্বর কখনো জি স্যার, কাউকে অনেক বঞ্চিত সুন্দর। করেন, ঠিক না? সাইলাস মার্নার মূল ক্যারেক্টার ছিল সাইলাস মার্নার। জর্জ এলিয়ট কি পুরুষ না মহিলা? স্যার উনি মেরিয়ান ইভান্স, উনি হ্যাঁ, মহিলা। উনি একজন মহিলা, পুরুষের ছদ্মনামে লিখতো, রাইট? ওনার জি আসল স্যার। নাম ছিল ম্যারিয়ান ইভান্স। পাশে লিখে রাখেন ওনার আসল নামটা। উনি এক বিবাহিত পুরুষের সাথে লিভ টুগেদার করতো আজ থেকে প্রায় 200 বছর আগে নিউজিল্যান্ডে। এটা ছিল অবৈধ। ওনার পরিচয় যাতে কেউ না জানে ওই কারণে উনি জর্জ এলিয়ট ছদ্মনামে লিখতো। ওনার আসল নাম ছিল ম্যারিয়ান ইভান্স। উনি আসলে একজন মহিলা কিন্তু পুরুষের ছদ্মনামে লিখতো। উনি যার সাথে লিভ টুগেদার করতো তার নাম ছিল হলো জর্জ হেনরি লুইস। রোমোলা, জি স্যার। সাইলাস মার্নার, অ্যাডাম ব্যাডে, মিডল মার্চ, ড্যানিয়েল ডিরান্ডা, দ্য মিল অন দ্য ফ্লোস, বিখ্যাত সব উপন্যাস জর্জ এলিয়টের। তোলা শেষ এতটুকু। এবার আমি একটা গল্প বলবো, এটা শেষ। মুখস্থ করবেন সবগুলাই, শুধু 5 নাম্বার বাদ দিয়ে, মোল ফ্লান্ডার্স বাদ দিয়ে বাকি সবগুলো মুখস্থ করবেন। এখন শোনেন, রবিনসন, আমি একটু বসছি, ঠিক আছে? রবিনসন ক্রুসোর
কতগুলো বিখ্যাত কোটেশন আছে, কোটেশন গুলো বই দেওয়া আছে, কিছু কিছু কোটেশন। যেমন রবিনসন ক্রুসো একটা নির্জন দ্বীপে কারো সাহায্য ছাড়াই 27 বছর 2 মাস 28 দিন সার্ভাইভ করে। পারবেন কারো সাহায্য ছাড়া একটা দ্বীপে 27 বছর 2 মাস 28 দিন বাস করতে? কোনো মোবাইল নাই, কোনো ইন্টারনেট নাই, পারবেন? স্যার সে না যুগ স্যার, হইলে স্যার আমি তো যাওয়ারই সাহস করবো না। হ্যাঁ, তাই তো। পারবো না স্যার। তো ইচ্ছা সাথে করে যায়নি। ইচ্ছা করে যায় না, হ্যাঁ, রাইট। রবিনসন ক্রুসোর একটা বিখ্যাত কোটেশন ছিল, শোনেন, জগৎ বিখ্যাত ডায়লগ: দ্য ফিয়ার অফ ডেঞ্জার ইজ 10,000 টাইমস মোর টেরিফাইং দ্যান দ্য ডেঞ্জার ইটসেলফ। অর্থাৎ বিপদের ভয় বিপদের চেয়েও 10,000 গুণ ক্ষতিকর, মারাত্মক। অনেকে দেখবেন যে মূল জিনিসটা হচ্ছে আরো ভয় পেয়ে ঘাবড়ে যায়, ভয় পেয়ে লাইফ শেষ করে ফেলে, ঠিক না? মূল বিপদের চেয়ে আর বিপদের ভয় আরো খারাপ। এখানে অনেক একটা বিখ্যাত কোটেশন ছিল: হি ইজ নট পুয়ার দ্যাট হ্যাজ লিটল বাট ডিজায়ার মাস। যার অল্প আছে সে কখনোই গরিব না যদি তার আশা থাকে অনেক বেশি। হি ইজ নট পুয়ার দ্যাট হ্যাজ লিটল বাট ডিজায়ার মাস। এখানে ওনার আরো একটা কোটেশন ছিল, টুডে জগৎ বিখ্যাত কোটেশন, শোনেন। কিন্তু নর্ডিক কান্ট্রি তো অলরেডি ইউরোপ, ওরা তো জি স্যার, অনেক আগে ফ্রান্স। না, উনি যে একজন লিখছেন নর্ডিক কান্ট্রি তো সভ্য না, নর্ডিক কান্ট্রি তো এরা যুদ্ধ তো করছে প্রায় ওল্ড এজে, প্রাচীন যুগে। প্রাচীন যুগে ছিল না, যখন অ্যাংলো স্যাক্সন অ্যাংলো নরমান, এরা তো নিজে নিজেই যুদ্ধ করছে। স্যার, এখন তো এরাই শান্তিতে প্রথম দিকে থাকে হ্যাঁ, স্যার। ওরা আগে যুদ্ধ করে সভ্য হয়ে গেছে, তারপরে আমরা তো কেবল যুদ্ধের পর্যায়ে আছে, আমাদের আরো 500 বছর যুদ্ধ করা লাগবে সভ্য। সরি, 500 বছর না, যাই হোক। ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, কিন্তু ওটা তো তো ওল্ড এজের 370 কাহিনী। BC আছে। 450 থেকে অ্যাংলো স্যাক্সন, 450 থেকে 1066 অ্যাংলো স্যাক্সন যুগ শাসন করতো স্যাক্সনরা, ঠিক না? স্যাক্সনরা ছিল জার্মানির। 450 থেকে 1340 এখানে আসলো অ্যাংলো নরমান। নরমানরা ছিল হলো ফ্রেঞ্চ জাতি, ঠিক না? তাহলে ব্রিটিশ, তারপর জার্মান, তারপর অস্ট্রিয়া বলেন, নরওয়ে বলেন, এরা তো অলরেডি যুদ্ধ করছে আরো 1000 বছর আগে, যুদ্ধ করে সভ্য। আর মানে জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার আছে না, ইংল্যান্ডের পাশের দেশ, ইউরোপে যারা, ওরা তো অলরেডি পাশাপাশি দেশ, অত দূর থেকে কেন আসবে সে মহাদেশে কি করতে? তাহলে আরো একটা কোটেশন ছিল যে টুডে উই লাভ হোয়াট টুমারো হে, টুডে উই ডিজায়ার হোয়াট টুমারো ফিরে ফিয়ার, টুডে উই সিক হোয়াট টুমারো উই শান। জগৎ বিখ্যাত কোটেশন। আমরা আজকে যাকে ভালোবাসি আগামীকাল তাকে ঘৃণা করি, আজকে যেটা চাই আগামীকাল সেটা ভয় পাই। টুডে উই লাভ হোয়াট টুমারো হে, টুডে উই ডিজায়ার হোয়াট টুমারো ফিয়ার। আজকে যেটা চাই আগামীকাল সেটা ভয় পাই। টুডে উই ডিজায়ার, টুডে উই সিক হোয়াট টুমারো উই শান। আজকে যেটা খুঁজি আগামীকাল সেটা খুঁজি না। জগৎ বিখ্যাত কথা। মানুষের মন তো অনেক ভাবে চেঞ্জ হয়। আজকে যাকে ভালোবাসি আগামীকাল তাকে ঘৃণা করি, আজকে যেটা খুঁজি আগামীকাল সেটা খুঁজি না, আজকে যেটা চাই আগামীকাল সেটা ভয় পাই। হয় কিনা এরকম? জি হয় না? স্যার। জি হয়, হয়। স্যার, একদম। এখন শোনেন, আর একটু কথা বলে আমি শেষ করে দিই। তাহলে রোকসানার একটা কোটেশন আছে, লিখেন তো কোটেশনটা। রোকসানার একটা বিখ্যাত কোটেশন আছে, লিখেন কোটেশনটা: কমপ্লাই অ্যান্ড সার্ভাইভ। মেনে নাও, মেনে নিলে বাঁচতে পারবা। ডিফাই অ্যান্ড ডাই। যদি অমান্য করো তাহলে মরে যাবে। এই কোটেশনটা বইয়ে নাই, ওই জন্য আমরা লিখলাম, বইয়ে যেগুলো ছিল ওগুলো লিখি নাই, ঠিক আছে? কমপ্লাই অ্যান্ড সার্ভাইভ, ডিফাই অ্যান্ড ডাই, এটা হলো পৃথিবীর নিয়ম, সবার জন্য একই কথা। কমপ্লাই মানে সম্মত হওয়া, সার্ভাইভ মানে টিকে থাকা, ডিফাই, DFY, ডিফাই মানে অমান্য করা, আর ডাই মানে তো মারা যাওয়া। পৃথিবীর নিয়ম এরকম, আপনি যদি পৃথিবীর নিয়ম কানুন মানেন তাহলে বাঁচতে পারবেন, যদি নিয়ম কানুন না মানেন তাহলে মারা যাবেন। এই গল্পের যে মূল ক্যারেক্টার রোকসানা, রোকসানা ছিল একটা মেয়ের নাম, ঠিক আছে? তো সে খুব স্বাধীন স্বভাবের। তো সে বিয়ে করতে করতে 3টা বিয়ে করে, সরি 4টা বিয়ে করে, অনেক কারণে, যাই হোক। কোনো সংসারই তার টেকে নাই। কেন? শুধুমাত্র তার স্বাধীন স্বভাবের কারণে। এখন রোকসানা বুঝতে পারে যে পৃথিবীতে পুরুষ শাসিত সমাজে বাঁচতে গেলে পুরুষের নিয়ম কানুন না মানলে বাঁচা যাবে না। তখন রোকসানা মনের দুঃখে কষ্টে এই কথাটা বলে যে কমপ্লাই অ্যান্ড সার্ভাইভ, ডিফাই অ্যান্ড ডাই। মেনে নাও, মেনে নিলে বাঁচতে পারবা, যদি না মানো তাহলে মারা যাও।
তো সবার জন্য একই কথা, শুধু রোকসানা না। পৃথিবীর নিয়ম কি? দুর্বলের উপর সবলের কর্তৃত্ব। ছেলে মেয়ে সবার জন্য একই কথা। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, প্রতিষ্ঠান নিয়ম কানুন না মানেন, চাকরি থাকবে? থাকবে না। না আপনি কারোর সাথে সম্পর্ক, তার কথা না শুনে সে সম্পর্ক থাকবে বেশি দিন? না থাকবে স্যার। না। পৃথিবীর নিয়ম এরকম, দুর্বলের উপর সবলের কর্তৃত্ব। আপনি বিসিএস ক্যাডার হবেন, যদি বিসিএস এর সিলেবাস না পড়েন, চাকরি হবে? হবে না। পৃথিবীর নিয়ম এরকম, মেনে না, কোনো কোশ্চেন করা যাবে না, মেনে নিতে হবে, মেনে নিলেই বাঁচতে পারবেন, না মানলে বাঁচবেন না। যাই হোক, আসেন পরে, রাইটার আর লাগবে না। কয়জন হচ্ছে আমাদের? তিনজন, তাই না? 4 নম্বরে লিখেন আলেকজান্ডার পোপ। দি রেপ অফ দি হ্যাঁ, আলেকজান্ডার দ্য রেপ অফ দ্য লক, হ্যাঁ। আলেকজান্ডার পোপ থেকে প্রশ্ন আসছে, আলেকজান্ডার পোপ, ডক্টর স্যামুয়েল জনসন, এগুলো ইম্পর্টেন্ট রাইটার। আলেকজান্ডারকে পোপকে বলা হয় মক হিরোইক পোয়েট, খেয়াল করেন। মক হিরোইক পোয়েট বলা হয়। মক মানে কি? বিদ্রূপ করা। মক মানে হলো বিদ্রূপ করা। তো আলেকজান্ডার পোপ কি করতো? আহ মানুষের বীরত্ব নিয়ে বিদ্রূপ করতো। হিরোইক, বীরত্ব নিয়ে বিদ্রূপ করতো, ওই জন্য ওনাকে বলা হয় মক হিরোইক পোয়েট। এখানে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে গ্রিকদের জাতীয় কবি কে? গ্রিক হোমার। স্যার হোমার। হ্যাঁ, হোমারের বিখ্যাত ইলিয়ড এন্ড মহাকাব্য ওডিসি। কি ছিল? ইলিয়াড আর অডিসি। ইলিয়াড আর জি অডিসি স্যার। প্রথম গ্রিক থেকে ইংলিশে অনুবাদ করে কে? জর্জ চ্যাপম্যান, মনে পড়ে? জর্জ জি চ্যাপম্যান স্যার। আরেকটা কাজ করছিল, ক্রিস্টোফার মার্লোর অসমাপ্ত কবিতা হিরো অ্যান্ড লিন্ডা নিজের মতো করে সমাপ্ত করছিল, কি তাই না? তাহলে আবার বলি, গ্রিকদের জাতীয় কবি হোমারের বিখ্যাত মহাকাব্য ইলিয়াড আর অডিসি প্রথম গ্রিক থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করে হলো জর্জ চ্যাপম্যান। আর পরবর্তীতে কি অনুবাদ করে? আলেকজান্ডার 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 পোপ। আলেকজান্ডার পোপ। কার অনুবাদ বেশি ভালো? পোপের। আলেকজান্ডার পোপের। আলেকজান্ডার পোপ। পোপের। এই কারণে আলেকজান্ডার পোপকে বলা হয় ট্রান্সলেটর অফ হোমার। এখানে তাকে হোমারের অনুবাদক বলা হয়, ট্রান্সলেটর অফ হোমার। হোমারের অনুবাদক বলা হয়। তাহলে আবার বলেন, প্রশ্ন যদি থাকে আহ, হোমারের ইলিয়াড আর অডিসি প্রথম কি অনুবাদ করে? জর্জ জর্জ চ্যাপম্যান। চ্যাপম্যান। জর্জ প্রশ্ন যদি থাকে চ্যাপম্যান। হোমারের ইলিয়াড আর অডিসি পরবর্তীতে কি অনুবাদ করে? আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ। প্রশ্ন যদি থাকে হোমারের ইলিয়াড অ্যান্ড ওডিসির কার অনুবাদ সবচেয়ে বেশি ভালো? আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ। প্রশ্ন যদি বলা হয় হু ইজ কল্ড ট্রান্সলেটর অফ হোমার? আলেকজান্ডার আলেকজান্ডার পোপ। পোপ। আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ। ঠিক। এখন শোনেন, ইংলিশে কিন্তু দুই রকমের ডিকশনারি পাওয়া যায় ইংরেজি ভাষায়। একটা হলো ওয়ার্ড ডিকশনারি। ওয়ার্ড ডিকশনারি মানে কি? যে ডিকশনারিতে শুধু শব্দ থাকে, ঠিক না? হুম, আর একটা হলো ডিকশনারি অফ কোটেশন। একটা ডিকশনারি পাওয়া যায় যে ডিকশনারিতে শুধু কোটেশন আছে, ঠিক আছে? বলা হয় দ্য জি স্যার। অক্সফোর্ড ডিকশনারি অফ কোটেশন। তো ডিকশনারি অফ কোটেশনে সবচেয়ে বেশি কোটেশন কার? শেক্সপিয়ারের স্যার। উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। সেকেন্ড অবস্থান কার? আলেকজান্ডার আলেকজান্ডার পোপ। পোপ। আলেকজান্ডার পোপ। লিখেন, তাহলে আমি যা বলি তাই লিখেন। লিখেন দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ কোটেশন। You are muted. Okay, fine.
লিখেন দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ কোটেশনে উইলিয়াম শেক্সপিয়ারের অবস্থান প্রথম। উইলিয়াম শেক্সপিয়ারের অবস্থান প্রথম, কমা, আলেকজান্ডার পোপের অবস্থান দ্বিতীয়। উইলিয়াম শেক্সপিয়ারের অবস্থান প্রথম, আলেকজান্ডার পোপের অবস্থান দ্বিতীয়। দ্য অক্সফোর্ড ডিকশনারি অফ কোটেশনে উইলিয়াম শেক্সপিয়ারের অবস্থান প্রথম, কমা, আলেকজান্ডার পোপের অবস্থান দ্বিতীয়। তাহলে সবচেয়ে কার কোটেশন বেশি পাওয়া যায় ইংলিশ ডিকশনারিতে? উইলিয়াম 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 শেক্সপিয়ার। 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 এখানে অবস্থান কার? আলেকজান্ডার 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 পোপ। পোপ। ক্লিয়ার? এখন শোনেন, আলেকজান্ডার পোপের একটা বিখ্যাত মহাকাব্য আছে। মহাকাব্য মানে কি, কবিতা না বড় কবিতা? বড় কবিতা। বড় বড় কবিতা। কবিতা। গুড। লং নারেটিভ পোয়েম। লং নেগেটিভ পথ। হ্যাঁ, লিখেন ওনার মহাকাব্যটার নাম কি? এপিক। দ্য রেপ অফ The Rape of Lock. গুড। দ্য রেপ অফ দ্য লক। মক। হ্যাঁ, লক মানে হলো চুলের বেনি, মেয়েদের চুলের বেনিকে বলে লক। দ্য রেপ অফ দ্য লক। পরের নিচে লেখেন, লিখবেন 794 লাইনের এই কবিতাটা, 794 লাইনের এই কবিতাটি 1712 সালে প্রকাশিত হয়। 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 সেটা কত লাইনের কবিতা? 794। 794 লাইন। 794। কত সালে প্রকাশিত হয়? 1712। 1712। 1712 1712 সালে। সালে। কত বছর আগের কবিতা? প্রায় আজ থেকে কত? 300। 200 কোথায় 200? 300। 300 312 বছর আগের কবিতা। বুঝতে বছর। পারলে? তার মানে ওই যুগেই চলে যাওয়া যায়, কোন যুগে কি ঘটতো, রাইট? গল্পের নায়কের নাম ছিল ব্যারন। একটু গল্প বলি। ব্যারন নায়কের নাম, আর ব্যারন, বেলিন্ডা। BARON। হ্যাঁ। আর গল্পের যে নায়িকা, এটা লিখেন, আসে পরীক্ষায় কারেক্টটা। নায়িকার নাম ছিল ব্যারিয়েল। আর একজন দেবতা ছিল, দেবতার নাম ছিল হলো অ্যারিয়েল। দেবতা। নায়িকার নাম ছিল ব্যারন, নায়িকার নাম ছিল সরি, বেলিন্ডা। আর এক দেবতা আছে, দেবতার নাম হলো অ্যারিয়েল। তাহলে আবার লিখেন, নায়িকা ইকুয়াল টু ব্যারন, নায়িকা ইকুয়াল টু বেলিন্ডা, দেবতা ইকুয়াল টু অ্যারিয়েল। বুঝছেন সবাই? Yes, sir. তাহলে এই গল্পের যে নায়ক ব্যারন, সে তার বন্ধুদের সাথে বাজি ধরে গল্পের যে নায়িকা বেলিন্ডার একগুচ্ছ চুল কেটে ফেলে। ঠিক আছে? তখন মেয়েদের চুল কাটলে অবশ্যই কান্নাকাটি করবে। তখন বেলিন্ডা খুব জোরে জোরে চিৎকার করে, কান্নাকাটি করে। তখন একজন দেবতা আছে, দেবতার নাম কি? এরিয়েল। অ্যারিয়েল। সে স্বর্গ Area. থেকে পৃথিবীতে আসে, স্বর্গ থেকে পৃথিবীতে আসে শুধু বেলিন্ডাকে সান্ত্বনা দেওয়ার জন্য। বেলিন্ডাকে বলে যে তোমার কান্নাকাটি করার কোনো দরকার নাই, তুমি মারা গেলে চুলগুলো আবার ফেরত পাবো। এ- এবং বেলিন্ডা যত চোখের পানি আছে যাতে মাটিতে না পড়ে, ওই জন্য একটা পটি করে নিয়ে যায়। বুঝছেন? তার মানে এখানে মেয়েদের সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছু করা লাগে। তো এখানে একটা লাইন ছিল, বিখ্যাত লাইন। যখন বেলিন্ডা খুব চিৎকার করে কান্নাকাটি করে, তখন আলেকজান্ডার পোপ বলতেছে যে নো লাউডার স্ট্রিংস টু পিটিং হ্যাভেন অর কস্ট when হাজবেন্ড অর ল্যাপডগ ব্রেড দেয়ার লাস্ট। কবি বলতেছে বেলিন্ডা এত জোরে জোরে চিৎকার করতো, যদি তার পোষা কুকুর অথবা তার স্বামী মারা যেত তাও এত কষ্ট পেত না, চুলের জন্য যত কষ্ট পাচ্ছে। কি বুঝছেন কিছু? মানে মেয়েরাও অনেক সময় অনেক কারণ ছাড়াও কাঁদে, এটা কি ঠিক? জি না স্যার, এখন তো ইচ্ছা করে চুল কারণ কাটতেছে। ছাড়া কাঁদে, এটা ঠিক না স্যার। না না, কিন্তু চুল তো কাটতেছে। কারণটা সামান্য, কান্নাটা বেশি, এটা হতে পারে।
হ্যাঁ, মেয়েরা অনেক সময় অনেক কারণ ছাড়াও কাঁদে। স্যার স্যার, আসলে মেয়েরা যে কোনো জিনিসকে অনেক বেশি ভালোবাসে তো তাই। একটু ইমোশনাল হয়, দ্যাটস ওয়াই। হয়, একটু সময় হয় তাই, হ্যাঁ এটা হয়, গুড। হুমায়ুন আহমেদ যে বলছিল যে মেয়েরা লিপস্টিক খুঁজে না পেলেও কাঁদে, আর ছেলেদের কান্নার পিছনে থাকে এক বুকের হর্ষ। এটা কি ঠিক, কি বলেন? জি স্যার। এটা ঠিক। মেয়েদেরটা ঠিক, ছেলেদেরটা বলতে পারবো না। কেন, ছেলেরা কি অভিনয় করে কাঁদতে পারে কি মনে হয় আপনার? হতে পারে। না, কেউ আমার কেউ মনে হয় না। পারে হয়তো বা। না, মনে হয় না কোন, এত কম স্যার ছেলেদের নেই যতটুকু মেয়েদের আছে স্যার। আর মনে হয় না কোন ছেলে অভিনয় করে কাঁদতে স্যার, পারে। সবাই অভিনয় পারে, অভিনয় পারে না এমন কি আছে? কে, কম ছেলেরাও আর পারে? বেশি। হ্যাঁ, ছেলেরাও পারে তাই? ছেলেরা মনে হয়তো হয়। পারে, কিন্তু মনে হয় না যে ছেলেরা অভিনয় করে রেয়ার কাঁদতে পারে। স্যার, রেয়ার আর কি। যদি স্যার ছেলে, এই তো স্যার ট্যাবু এই সমাজে। যদি কোনো ছেলে কাঁদে তাই অভিনয় করে, এটা ট্যাবু সমাজ, স্যার, এটাও ঠিক স্যার নিশ্চয়ই, ছেলেরা এটা তো সত্য। সহজে না কাঁদে না স্যার, স্যার, এরা তো ছেলেদের অভিনয় কান্নাটা করতে পারে স্যার না স্যার। অভিনয় না। ছেলেদের কান্নাটা অভিনয় না, কারণ সত্যিই কান্না করে, খুব কষ্ট পেলে কান্না করে। এই তো গুড, আপনি তো বুঝছেন। গুড গুড। তবে কোন ছেলে যদি ইচ্ছা মেয়েদের মতো কাঁদতে পারে, তাহলে সে প্রফেশনাল কিলার, এটা মাথায় জি রেখে। স্যার, ওইরকম থাকতে পারে কিছু, দু একজন থাকে এরকম। কোন ছেলে যদি মেয়েদের মতো কথায় কথায় কাঁদতে পারে, সে ডেঞ্জারাস, প্রফেশনাল কিলার। এটা আমি অভিজ্ঞতা থেকে বললাম আর কি, যে ছেলেরা খুব কষ্ট পাইলে কাঁদে। হ্যাঁ এটা ঠিক, ছেলেরা কাঁদে না, এটা ঠিক। যাই হোক, কান্নাকাটি বাদ আসেন। তাহলে দ্য রেপ অফ দ্য লাক, এটা কি কবিতা, গল্প না মহাকাব্য? মহাকাব্য। মহাকাব্য। এখন রেপ, মহাকাব্য। মহাকাব্য। রেপ নিয়ে আরো কয়েকটা গ্রন্থ আছে, পাশে একটু লিখেন। একটা ছিল হলো দ্য রেপ অফ লুক্রেসি। না, লুক্রেসি তো একটা সি। দ্য রেপ অফ লুক্রেসি একটা বিখ্যাত কবিতা, উইলিয়াম শেক্সপিয়ারের পাঁচটা বিখ্যাত কবিতা একটা কবিতা। দ্য প্যাশনেট পিলগ্রিম, দ্য রেপ অফ লুক্রেসি, লাভার্স কমপ্লেন, ভেনাস এন্ড অ্যাডোনিস, দ্য ফিনিক্স এন্ড টার্টল। কার কবিতা এটা? উইলিয়াম শেক্সপিয়ার। রেপ দিয়ে শুরু। ব্রেক এটা কি দেখছে? লুক্রেসি, LUCRECE, LUCREC, দ্য রেপ অফ লুক্রেসি। আর আছে রেপ আপন রেপ। স্যার এটা কি লুক্রেটিভ থেকে লুক্রেসি নাকি? না না, একটা নাম, লুক্রেটিভ না। রেপ আপন রেপ, এটা বিখ্যাত নাটক। উনিও কিন্তু নাটক, উপন্যাসের জনক। উপন্যাসের জনক কে বলেন তো? ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার ছদ্মনামে লিখতো। স্যার চার্লস ডিকেন্স। হ্যাঁ, না 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 না, ইউনিভার্সিটি পড়ে জোসেফ অ্যান্ড্রুস বা এমিলিয়া, টম জোন্স, টপ সিক্রেট ওনার বিখ্যাত উপন্যাস। অ্যান অ্যাপোলজি ফর দ্য লাইফ অফ মিসেস শ্যামিলা অ্যান্ড্রুস, এটা ওনার লিখ। হেনরি, উপন্যাসের জনক কি হেনরি? ব্যাটিং না বোলিং না ফিল্ডিং? হেনরি ফিল্ডিং। লিখেন হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং এর বিখ্যাত নাটক কোনটা? রেপ আপন রেপ। আর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে একটা প্রবন্ধ আছে, দ্য রেপ অফ বাংলাদেশ। ওনার আরো একটা প্রবন্ধ ছিল, বাংলাদেশের লিগাসি অফ ব্লাড, রক্ত অর্জিত বাংলাদেশ। কে লিখছে এটা? অ্যান্থনি, আর্চার পে ব্লাড, না না না, অ্যান্থনি মাস্কারেন। অ্যান্থনি মার্কসিমাসাস। অ্যান্থনি, অ্যান্থনি মাস্কারেন হাস। তোলেন। তাহলে রেপ দ্য ইংলিশ সাহিত্যের গ্রন্থ সর্বসাকুল্যে চারটা। দ্য রেপ অফ দ্য লক, এটা ছিল হলো আলেকজান্ডার পোপের বিখ্যাত মহাকাব্য। দ্য রেপ অফ লুক্রিসি, উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা। রেপ আপন রেপ, হেনরি ফিল্ডিং এর বিখ্যাত নাটক। দ্য রেপ অফ বাংলাদেশ, অ্যান্থনি মাস্কারেনহাসের বিখ্যাত প্রবন্ধ। তুলেন বা একটা স্ক্রিনশট নেন।
তোলা শেষ? জি স্যার। জি স্যার। এবার আসেন, তাহলে সবচেয়ে বেশি কোটেশন কার পাই আমরা? উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার। সেকেন্ড কার? আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার আলেকজান্ডার। পোপ। হ্যাঁ, আলেকজান্ডার পোপের কয়েকটা বিখ্যাত কবিতা আছে, লিখেন। পোয়েমস। এসে ওয়ান ম্যান। হ্যাঁ, এটা আসছে 44তম পিলি, 45তম পিলি, 45তম পিলিতে আসছে, লাইনে আসছে আনম্যান। এন এস আনম্যান। দুই নম্বর অ্যানিসিয়ান ক্রিটিসিজম। তিন নম্বর দা ডানসাইট। 4 নম্বর, এখানে কতগুলো কোটেশন বইয়ে দেওয়া আছে, মুখস্থ করবেন। এপিস্টল টু ডক্টর আরবুথনট। চলেন, এপিস্টল টু ডক্টর আরবুথনট। অ্যান এসিয়ান ম্যানের কয়েকটা বিখ্যাত কোটেশন ছিল। অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ক্রিয়েশন অফ গড। বিখ্যাত কোটেশন। একজন সৎ মানুষ একজন ঈশ্বরের সবচেয়ে ভালো সৃষ্টি। পৃথিবীতে যাই পান, সৎ মানুষ পাওয়া খুব টাফ। সৎ মানুষ পাওয়া যায় না। আপনার কি পাইছেন কেউ টু। সৎ? পাইছেন এখনো কেউ সৎ মানুষ? জি না স্যার। কেউ পাইছেন আপনারা যারা অনলাইনে আছেন কোন সৎ মানুষের সাক্ষাৎ? সৎ, একেবারেই সৎ? আমি নিজে। কে বলছেন এটা? কি নাম আপনার? বলেন, কে আছে? স্যার স্যার আনিস নিপা। দীপা, আপনি সৎ মানুষ? জি স্যার। মিথ্যা কথা বলেন না কখনো? ও ওই ব্যাপারে ওইটা ঠিক আছে। মিথ্যা কথা বলে সৎ হয় কিভাবে সে? বর্তমান সিচুয়েশনে আসলে সৎ কেউই না, মানে বর্তমান অনেক সময় সিচুয়েশন। সিচুয়েশনের চাপেও অনেক সময় হচ্ছে মানে সৎ থাকা যায় না। হ্যাঁ, হয়তো বা। যাই হোক, তাহলে এখানে আরো একটা কোটেশন ছিল, যেমন দ্য প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান। সবচেয়ে ভালো অধ্যয়ন হলো মানুষ নিয়ে অধ্যয়ন করা। পৃথিবীতে সব চেনা যায় কিন্তু মানুষ চেনা সো টাফ। মানুষ চেনা যায় না আসলে, এটা সত্য কথা। প্রপার স্টাডি অফ টু ম্যানকাইন্ড। এর ইজ হিউম্যান, টু স্যার ফরগিভ ইজ অধ্যয়ন ডিভাইন। করেও শেখা এ যাবে না। লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্কর। টু ইয়ার্স হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। ভুল করা মানুষের স্বভাব, ক্ষমা করা স্বর্গীয়। আরো কোটেশন ছিল, অ্যান এসিয়ান ক্রিটিসিজম বিখ্যাত ডায়লগ ছিল, চার্মস স্ট্রাইক দ্য হুজ সাইড, রাশ ইন হোয়ার অ্যান্সেস ফুলস রাশিং হায়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। হাতির ক্যাটস ঘোড়া লুক। গেল তাল, মশা বলে কত জল। মানে যেখানে জ্ঞানীরা ভয় পায় সেখানে বুকারা লাফ দিয়ে আগায়। চার্মস স্ট্রাইক দ্য সাইড বাট মেরিট উইন্স দ্য হার্ট। দেখলে হয়তো ভালো লাগে, কাউকে দেখলে হয়তো ভালো লাগতেই পারে, কিন্তু মানুষের হৃদয় জয় করে কে? মানুষের মেধা। কি, তাই না? হোপ রাইট স্যার। স্প্রিংস ইটারনাল ইন হিউম্যান ব্রেস্ট। বিখ্যাত ডায়লগ। মানুষ বাঁচে কিসে? আশায়। যার কোনো আশা নাই তার কোনো জীবন নাই, যার আশা আছে তার জীবন আছে। কি বলেন? আশা না থাকলেই লাইফ শেষ হয়ে যায়। ঠিক। ঠিক স্যার। জি স্যার। তাহলে আলেকজান্ডার পোপের যতগুলো কোটেশন আছে মুখস্থ করবো, কারণ আলেকজান্ডার পোপের অবস্থান কততম ডিকশনারি কোটেশনে? সেকেন্ড সেকেন্ড সেকেন্ড। সেকেন্ড। লিখেন, ডক্টর স্যামুয়েল জনসন। আরেকজন সময় আছে, লিখেন। এবার জনসন স্যামুয়েল। জানান। এইসাস। স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন। স্যার এটা কি 5 নাম্বার? হ্যাঁ, ডক্টর স্যামুয়েল জনসন। এবার জনসন বানান এইস আছে কিনা? আচ্ছা স্যার। আছে। কোন কোন জনসন এইস ছিল না? বেন বেন জনসন। জনসন। বেন জনসন। বেন জনসন। জনসন। হুম। এখন শোনেন, ডক্টর স্যামুয়েল জনসনকে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি। খেয়াল করেন, আর উনি সর্বপ্রথম ইংরেজি ভাষায় ডিকশনারি লিখছে।
ফাদার অফ ইংলিশ ডিকশনারি। ইংরেজি ভাষার সর্বপ্রথম ডিকশনারি উনি লিখছে। ঠিক আছে। অথবা কি বলা হয়, যে ডিকশনারি লেখে তাকে কি বলা হয়? লেক্সিকোগ্রাফার। কি, তাই না? দ্য ম্যান জি হু স্যার, রাইটস, বাট দ্য অভিধান বিদ্যা। পার্সন হু রাইটস, হ্যাঁ, ডিকশনারি, তাকে কি বলা হয়? লেক্সিকোগ্রাফার। ওই জন্য ওনাকে অনেকে বলা হয়, অনেকে বলে ফার্স্ট লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার ইন কোন ভাষা? ইন বাংলা ইংলিশ। না ইংলিশ। ইংলিশ? ইংলিশ। ফার্স্ট লেক্সিকোগ্রাফার ইন ইংলিশ। তাহলে আবার বলেন, ডক্টর স্যামুয়েল জনসন সর্বপ্রথম ইংরেজি ভাষায় কি লিখছিল? ইংলিশ ডিকশনারি। গ্রামার। ডিকশনারি লিখছিল। ডিকশনারি। সর্বপ্রথম ডিকশনারি। ডিকশনারি। এখন উনি ডিকশনারি লিখছিল কত সালে? খেয়াল করেন প্রত্যেকটা কথা। 1755 সালে রচিত ডিকশনারিতে, 1755 সালে, আজ থেকে প্রায় 300 বছর আগে লেখা। এখন আমরা কার ডিকশনারি পড়ি? কার ডক্টর ডিকশনারি? স্যামুয়েল আলেকজান্ডার জনসনের ডিকশনারি পড়ি আমরা? মনে রিসার্চ হয় না। না, না, আমরা পড়ি হলো নো ওয়েবস্টার ডিকশনারি। যেটা পড়ি ওটা ওয়েবস্টার লিখ, 1900 সালের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অলমোস্ট। ঠিক আছে। 1755 সালে রচিত ডিকশনারিতে, 1755 সালে রচিত ডিকশনারিতে 40,000 শব্দ ছিল। আর এখন ডিকশনারিতে শব্দ প্রায় 8 লাখ। আগে ছিল 40,000 প্রথম। 1755 সালে রচিত ডিকশনারিতে 40,000 শব্দ ছিল। 40,000 শব্দ ছিল, যেখানে প্রতিটি শব্দের সাথে, যেখানে প্রতিটি শব্দের সাথে যেখানে প্রতিটি শব্দের সাথে একটি করে ছবি ও উদাহরণ থাকতো। এখন এত শব্দ, সব উদাহরণ দেওয়া সম্ভব না। যেখানে প্রতিটি শব্দের সাথে একটি করে ছবি ও উদাহরণ থাকতো বা ছিল, যেখানে প্রতিটি শব্দের সাথে একটি করে ইমেজ, ছবি, উদাহরণ ছিল। এখন এত ছবিও দেওয়া সম্ভব না, উদাহরণ দেওয়া সম্ভব না, কারণ শব্দ অনেক। তাই আবার মিলাম, 1755 সালে রচিত ডিকশনারিতে 40,000 শব্দ ছিল, যেখানে প্রতিটি শব্দের সাথে একটি করে ছবি ও উদাহরণ ছিল। তুমি ডিকশনারি লিখছে কত সালে? 1755। 55 সালে। তখন শব্দ ছিল কতগুলা? 40,000। 40,000। 40,000। এবং প্রত্যেকটা শব্দের সাথে একটা করে কি ছিল? ছবি। ইমেজ প্লাস ছবি, ছবি আর উদাহরণ। একটা ছিল ইমেজ উদাহরণ। প্লাস এক্সাম্পল। ক্লিয়ার কনসেপ্ট? এখন শোনেন, ডক্টর স্যামুয়েল জনসনের আর একটা পরিচয় আছে। তাহলে আমরা ওনাকে প্রথম ডিকশনারি বা লেক্সিকোগ্রাফার হিসেবে চিনি ইংলিশ সাহিত্যে। ওনার আর একটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো, ওনাকে বলা হয় শেক্সপিয়ারের সমালোচক, শেক্সপিয়ার্স ক্রিটিক। আর একজন আছে শেক্সপিয়ার ক্রিটিক, এসি ব্রাডলি। উনি চরম ক্রিটিক, উনি শেক্সপিয়ার্স ক্রিটিক বলা হয়, লিখেন শেক্সপিয়ারের সমালোচক বলা হয়। ওনার ছাত্র হয়ে তাও সমালোচক ছিল। কিছু উনি শুধু সমালোচনা করে, আলোচনাও করছে, ভালো বলছে শুধু। সমালোচনা কি খারাপ? জি না সমালোচনা স্যার, না, ভালো। আপনি যদি ভালো। পজিটিভ সমালোচনা গঠনমূলক করেন, সমালোচনার গঠনমূলক দরকার আছে। অবশ্যই। স্যার নিন্দুকের বাসি আমি সবার থেকে ভালো স্যার। গুড। এখন সমস্যা কি জানেন, আধুনিক মানুষের কেউ যদি কারো একটু সমালোচনা করে, তার সাথে সে সম্পর্ক রাখে না। আমি যদি আপনার একটু দোষ বলি, মানে দোষ না, আমি যদি আপনার সমালোচনা করি, তখন দেখবেন আপনি আমাকে রাগ হবেন। তার দোষ তো আমরা নিজেরাই স্বীকার করি। স্বীকার করেন? হ্যাঁ, অবশ্যই। মনে হয় না। কি কেউ, বলবো আর। আপনি হয়তো বললেন, কিন্তু এরকম নিজের দোষ স্বীকার করার লোক খুব কম আছে দুনিয়া। দোষের বেলা নিজের দোষ আরেকজনের, তো নিজে ধরতেই পারে না মানুষ, না না যে পারে, আমার এটা অবশ্যই দোষ। অবশ্যই মানুষের বিবেক আছে। যদি কেউ বলে নিজের দোষ নিজে ধরতে পারে না, এটা মিথ্যা কথা, পারে, স্বীকার করে না। স্বীকার করে না। ঠিক আছে। দেখবেন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম না, আমার ম্যাক্সিমাম মানুষই নিজের দোষ স্বীকার করতে চায় না। মনে মনে বোঝে, তারপর স্বীকার করে না, খুব কম।
এটা আধুনিক মানুষের মূল সমস্যা, কেউ কারোর সমালোচনা পছন্দ করে না, দেখেন না সব জায়গায়, রাস্তাঘাট, অফিস আদালত, সব জায়গায় সমালোচনা করলে আপনি শত্রু হয়ে যাবেন, ভালো হোক খারাপ হোক, জি প্রকাশ্যে। স্যার, সবাই নিজেরা খুব সৎভাবে চান। হ্যাঁ, সবাই ভাবে ও সাধু। সাধু জি দ্য স্যার। গ্রেটার দ্য সিনার, দ্য গ্রেটার দ্য সেন্ট, টমাস হার্ডির একটা বিখ্যাত কথা ছিল, টেস অফ দ্য ডায়াবেটিস, পড়ছেন নাকি টেস অফ দ্য ডায়াবেটিস? স্যার পৃথিবীতে সব থেকে সহজ কাজ সমালোচনা করা। হুম, সহজ কাজ এবং সবচেয়ে বাজে কাজ। যাই হোক, আসেন যে কেন শেক্সপিয়ার ক্রিটিক বলা হয়, লিখে উনি শেক্সপিয়ারের উপরে একটা বই লিখছিল, ডক্টর স্যামুয়েল জনসন শেক্সপিয়ারের উপরে একটা বই লিখছে, বইয়ের নাম ছিল এ প্রিফেস টু শেক্সপিয়ার। এ প্রিফেস টু শেক্সপিয়ার, টু উচ্চারণ কি ঠা। লিখেন, তিনি এ প্রিফেস টু শেক্সপিয়ার গ্রন্থে, তিনি এ প্রিফেস টু শেক্সপিয়ার গ্রন্থে গ্রন্থে শেক্সপিয়ারের বিভিন্ন গ্রন্থের আলোচনা এবং সমালোচনা করে, শেক্সপিয়ারের বিভিন্ন গ্রন্থের আলোচনা ও সমালোচনা করে, শেক্সপিয়ারের বিভিন্ন গ্রন্থের আলোচনা ও সমালোচনা করে, শেক্সপিয়ারের বিভিন্ন গ্রন্থের আলোচনা ও সমালোচনা করে তাকে পোয়েট অফ হিউম্যান নেচার উপাধি প্রদান করেন। দ্রুত লিখেন, এটা লাস্ট। তাকে পোয়েট অফ হিউম্যান নেচার উপাধি প্রদান করেন। তাহলে ডক্টর স্যামুয়েল জনসন শেক্সপিয়ারের উপর একটা বই লিখছে, সে বইয়ের নাম কি? এ প্রিফেস টু শেক্সপিয়ার। এই বইয়ে শেক্সপিয়ারের বিভিন্ন গ্রন্থের উনি আলোচনাও করছে, সমালোচনাও করছে, আলোচনা এবং সমালোচনা করে শেক্সপিয়ারকে কি উপাধি প্রদান করে? পোয়েট পোয়েট অফ অফ পোয়েট হিউম্যান অফ হিউম্যান নেচার। হিউম্যান নেচার। নেচার। পোয়েট হিউম্যান অফ হিউম্যান নেচার। নেচার। পরের গুলো লিখেন, বিভিন্ন ইংরেজ কবিদের জীবনের উপর ভিত্তি করে রচিত, বিভিন্ন ইংরেজ কবিদের জীবনের উপর ভিত্তি করে রচিত তার গ্রন্থের নাম হলো, তার গ্রন্থের নাম হলো লাইফ অফ দ্য ইংলিশ পোয়েটস। নাম শুনলেই বোঝা যায় ডক্টর স্যামুয়েল জনসন বিভিন্ন ইংরেজ কবিদের জীবন নিয়ে একটা বই লিখছে, সে বইয়ের নাম হলো লাইফ অফ দ্য ইংলিশ পোয়েটস। বিভিন্ন ইংরেজ কবিদের জীবনের উপর ভিত্তি করে রচিত তার গ্রন্থের নাম হলো লাইফ অফ দ্য ইংলিশ পোয়েটস। হুম, ঠিকই তো, শেক্সপিয়ার ইংলিশ সাহিত্যে 1700 শব্দ তৈরি করছে, তৈরি করা, চিন্তা করেন, এটা তো সত্য কথা, সবাই জানে। শেক্সপিয়ার ইংলিশ সাহিত্যে 1700 শব্দ দিয়েছে, একজন শব্দ নিজেই দিয়েছে। আমরা বলি না ক্লাসরুম, এটা শেক্সপিয়ারের তৈরি করা শব্দ, অনেক শব্দ আছে। তাহলে বিভিন্ন ইংরেজ কবিদের জীবনের ভিত্তি করে রচিত তার গ্রন্থের নাম কি? লাইফ অফ দ্য ইংলিশ পোয়েটস। পরে লিখেন, ওনার উপন্যাস, ওনার একমাত্র উপন্যাস ছিল রাসেলাস, প্রিন্স অফ, রাসেলাসের পরে সেমিকোলন, প্রিন্স অফ অ্যাবিসিনিয়া, ABISSINIA, রাসেলাস প্রিন্স অফ অ্যাবিসিনিয়া, ওনার একমাত্র উপন্যাস। ঠিক আছে, পরে ওনার কবিতার নাম লিখেন, পোয়েমস। প্রথম কবিতার নাম লিখেন এ ভয়েস টু অ্যাবিসিনিয়া। ভয়েস মানে যাত্রা, সমুদ্র যাত্রা। ABYSSINIA। দুই নাম্বার দিয়ে লিখেন দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস। দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস। তিন নাম্বার দিয়ে লিখেন দ্য ট্রাজেডি অফ ইরিনি। ঠিক আছে, চার নাম্বার দিয়ে লিখেন দ্য প্যাট্রিয়ট। দ্য প্যাট্রিয়ট নামে রবার্ট ব্রাউনিং আরো একটা কবিতা আছে, সেম একই নাম। পাঁচ নাম্বার দিয়ে লিখেন লন্ডন সেমিকোলন আ পোয়েম। তো প্যাট্রিয়ট নিয়ে যা যা আছে পাশে একটু লিখেন, যাতে যা সময় আছে।
একটা কবিতা ছিল হলো দ্য প্যাট্রিয়ট, সেম একই নাম, দ্য প্যাট্রিয়ট। এই কবিতা কে লিখছে? ভিক্টোরিয়ান কবি রবার্ট ব্রাউনিং, যাকে ড্রামাটিক মনোলগের জনক বলা হয়। ইউনিভার্সিটি মাই লাস্ট ডাসেস, বিখ্যাত কবিতা। দ্য লাস্ট রাইডার টুগেদার ওয়ান মোর ওয়ার্ড, আর অনেক কিছু আছে। একটা হচ্ছে প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম একটা বিখ্যাত কবিতা। ওনাকে বলা হয় ফাদার অফ রিজনাল অ্যান্ড হিস্ট্রিক্যাল নোভেলস, ইতিহাস এবং অঞ্চলভিত্তিক উপন্যাসের জনক। ইতিহাস অঞ্চলভিত্তিক উপন্যাসের জনককে বঙ্কিমচন্দ্রের সাথে তুলনা করা হয়, স্যার ওয়াল্টার স্কট। ইউনিভার্সিটি ফর দ্য হার্ট অফ মিডলোটিয়ান, দ্য ব্রাইট অফ ল্যামারমোর, রব রয়, দ্য লেডি অফ দ্য লেক। আর একটা শুধু লন্ডন নামে একটা কবিতা আছে, জগৎ বিখ্যাত কবিতা, সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্সের রাইটার। উনি একজন ভালো কবির পাশাপাশি একজন ভালো পেইন্টারও ছিল। কি নাম ওনার? উইলিয়াম উইলিয়াম ব্লেক। ব্লেক। উইলিয়াম ব্লাকি। উইলিয়াম ব্লেক। তোলেন, এতটুকু তোলেন। এখান থেকে 5 জন পড়বেন মাস্ট, আশা করা যায় 5 জন থেকে কমন পড়বে। এরপর যদি আবার কোনো ক্লাসে অন্য কোনো রাইটার পড়ানো হবে। তাহলে দ্য প্যাট্রিয়ট নামে কবিতা কয়টা? দুইটা। 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 একটা লিখছে রবার্ট ব্রাউনিং, আর একটা লিখছে হলো ডক্টর স্যামুয়েল জনসন। ওয়াল্টার স্কট। স্যামুয়েল। কোথায় ওয়াল্টার স্কট? স্যামুয়েল জনসন। আর প্যাট্রিয়টিজম হলো ওয়াল্টার স্কটের। বাংলা স্কট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না? স্যার বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, বঙ্কিমচন্দ্রের ভাষা যেরকম দুর্বোধ্য, জি স্যার। তার ওয়াল্টার স্কটের ভাষা এরকম দুর্বোধ্য। লন্ডনের পোয়েম হলো ডক্টর স্যামুয়েল জনসনের কবিতা। আর শুধু লন্ডন কার কবিতা? উইলিয়াম ব্লেক। কার কোনো উইলিয়াম প্রশ্ন ব্ল্যাক। আছে? যে কোনো উইলিয়াম ব্লেক। যুগে, যে কোনো যুগে যে কোনো রাইটার নিয়ে কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন, না থাকলে আমি শেষ করে দিব। যে কোনো যুগে যে কোনো রাইটার নিয়ে আছে না? নাই? নাই, তাই না? চুপচাপ। স্যার, ওই যে জন মিল্টন কত বছর বয়সে অন্ধ হয়েছিলেন? 8 বছর বয়স থেকে অন্ধ হওয়া শুরু করে। 47-এর দিকে উনি অন্ধ হয়ে যায় পুরোপুরি। অন হিজ ব্লাইন্ডনেস খুব অসাধারণ একটা কবিতা। উনি প্রথম অন্ধই মনে করে ঈশ্বরের অভিশাপ, ওই কারণে উনি অন্ধ হয়েছে। পরে বুঝতে পারে যে না, ঈশ্বর অভিশাপ না, এটা স্বাভাবিক। তখন সে মনে করে ঈশ্বর আমার উপর রাগ হোক যাই হোক, আমি ঈশ্বরের প্রার্থনা বন্ধ করবো না, আমি লেখালেখি বন্ধ করবো না। অনেক সাইকোলজিক্যাল কনফ্লিক্ট। অনেক সময় মানুষ যখন অসুস্থ হয় তখন মনে করে এটা মনে হয় ঈশ্বরের অভিশাপ, এরকম অনেক কিছুই ভাবে। কিন্তু আসলে কোনো কিছুই না, ঈশ্বর যার দিয়ে যা করে সেটাই হয়। কারো কোনো প্রশ্ন নাই? তাহলে শেষ। স্যার, কি বলেন? বলছিলাম এই যে আজকের লেকচার থেকে কি শুধু এগুলো লেকচারই করতে হবে? হ্যাঁ, এই 5 জনই এনাফ। যদি এরপরে আবার রিপিট হয় তখন আর 5 জন পড়ানো হবে নতুন, এই 5 জনের সাথে মিল থাকবে না, ঠিক আছে? স্যার শেক্সপিয়র অধিকাংশ লেখাই নাকি জিওফনি চসারের লেখার সাথে মিল পাওয়া যায়। না না, চচারের সাথে মিল পাওয়া যায় এরকম ভুল কথা। শেক্সপিয়ার উনি কিছু নকল করছে, নকল না অনুকরণ করছিল ক্রিস্টোফার মার্লোকে। চচারের কোনো মিল নাই। অনেক অনেক আচ্ছা। কিছুই বলে। জিওফ্রি চচারের সাথে শেক্সপিয়ার কোনো মিল নাই, এটা তো নেটে থাকতে পারে। ঠিক আছে, চচারে এটা যা যা। একটা ক্রিটিসিজম ছাড়া আর কিছু না। না না, শেক্সপিয়ার অনুকরণ করতো শুধু ক্রিস্টোফার মার্লোকে। যেমন সরাসরি অনুকরণ করছিল দ্য ডাচেস অফ মালফি। না, সেকেন্ড নাটক কোনটা? ডক্টর ফাস্টাসের কি লিখছে? দ্য জিও অফ মাল্টা। দ্য জিও অফ মাল্টা অনুকরণ করে শেক্সপিয়ার লিখছিল হলো দ্য মার্চেন্ট অফ মার্চেন্ট ভেনিস। অফ ভেনিস। আর কিছুই না। ক্রিস্টোফার মার্লো যা যা লিখছে, ক্রিস্টোফার মার্লো দ্য ক্যান্টারবেরি টেলস, দ্য বুক অফ ডাচেস, তারপর অ্যানিলিড অ্যান্ড আর্সাইট, তারপর হলো দ্য রোমান্স ডি লা রোস, দ্য লিজেন্ড অফ গুড উইমেন, ঠিক না? এগুলো সব ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোর সাথে, সরি, এগুলো হলো কি বলেন, জিওফ্রি চসার। চসারের সাথে কোনোভাবে তুলনা হবে না। যেমন দ্য হিস্ট্রি অফ, অনেকে বলে কি, যেমন দ্য হিস্ট্রি অফ হলো গ্রিসেলডা,
দ্য হিস্ট্রি অফ কার্ডিনিও হলো উইলিয়াম শেক্সপিয়ারের একটা অসমাপ্ত। দ্য হিস্ট্রি অফ কার্ডিনিও আর লাভ লেবার্স দুইটা নাটক পাওয়া যায় নাই শেক্সপিয়ারের, একটা হলো লাভ লেবার্স ওন আর একটা হলো দ্য হিস্ট্রি অফ কার্ডিনিও। আর জিওফ্রিজ চসারের কবিতা ছিল দ্য হিস্ট্রি অফ গ্রিসেলডা। এই কারণে অনেকে হিস্ট্রি টিস্ট্রি মিলায় বলে, ওটাও না। চসারের কবিতা হলো দ্য হিস্ট্রি অফ গ্রিসেলডা, শেক্সপিয়ারের অসমাপ্ত নাটক, সরি একটা দুইটা নাটক পাওয়া যায় না, একটা ছিল লাভ লেবার্স ওন আর একটা হলো দ্য হিস্ট্রি অফ কার্ডিনিও। এই কারণে অনেকে মনে করে, মোটেও না। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার ইংলিশের জন্য কোন বইটা ভালো হবে? কনফিডেন্সের বইটাই ভালো, ছোটর মধ্যে বেস্ট। স্যার কে কোন পিরিয়ডের কবি এটা কিভাবে মনে রাখবো? এটা মুখস্থ করলে মনে থাকবে। ওকে স্যার। ঠিক আছে, ভালো থাকেন সবাই।